আমার ছোট ভাইয়ের নাম আরিফ, ছদ্মনাম। আমার ভাই পেশায় একজন ডাক্তার। সে মূলত একজন প্যাথোলজিস্টের কাজ হচ্ছে অটোপসি করা, আর সেই অটোপসি থেকে প্রাপ্ত ডেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। আমার ভাই প্যাথোলজিস্ট হওয়ার কারণে তাকে প্রায় সবসময় অটোপসি করতে হতো। আমার ভাইয়ার আসল নাম বললে অনেকেই চিনবেন, তাই আমি তার আসল নাম শেয়ার করছি না। আমার ভাইকে প্রায় দিনই অটোপসি করতে হতো, আর মাঝে মাঝে তার বাসায় আসতে অনেক দেরি হয়ে যেত। আমার ভাইয়ের নিজস্ব গাড়ি না থাকার কারণে বাসায় যাওয়া আসার নিয়ে অনেক সমস্যা হতো। আমার ভাই যে বাসায় থাকে তার কয়েক মিটার আগেই একটা খ্রিস্টিয়ান সেমিট্রি আছে। আমার বাবার বাসায় গাড়ি পার্কিংয়ের সুবিধা ছিল না, কারণ তার বাসার সামনের রাস্তাটা অনেক ছোট হওয়ায় সেখানে গাড়ি ঢুকতে পারত না। তাই আমার ভাইকে প্রতিদিন সেই সেমিট্রির সামনে দিয়ে হেঁটেই আসতে হতো। সবকিছু এভাবেই নিয়ম করে চলছিল। আমি যখন প্রেগন্যান্ট হই তখন আমি আমার বাবার বাড়িতে কয়েকদিন থাকার জন্য চলে আসি। উল্লেখ্য, আমার ভাই আমার মা বাবার সাথেই থাকতো, আর আমার মাও পেশায় একজন সিনিয়র ডাক্তার ছিলেন। তিনি আমার ভাইয়ের কর্মস্থলে অনেক দিন কর্মরত ছিলেন জন্য তাকে সেই হাসপাতালে সকলেই চিনত আর অনেক সম্মান করত। আমার ভাইয়ের ফোনে একদিন রাত 8টার পরে একটা কল আসে অটোপসি করার জন্য। লাশ নাকি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, আর তাই তাকে অটোপসি ডিপার্টমেন্টে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। তাই আমার ভাই রাতের খাবার খেয়ে হাসপাতালে চলে যায়। রাত 12টার বেশি বাজলে আমার ভাই বাসায় আসছে না দেখে আমার মা তাকে ফোন দেয়, কিন্তু সে রিসিভ করে না। আমার মা তখন হাসপাতালে একজন স্টাফকে ফোন দেন আর তাকে বলেন আরিফের খোঁজ নিয়ে আমার মাকে জানাতে। স্টাফ রীতিমতো আরিফকে খুঁজতে অটোপসি রুমে চলে যায় আর দেখে সে বলছে, এই দেখো, জমাট বাঁধা রক্ত। মানুষটি আজ সকালেও জীবিত ছিল, আর তার রক্ত আমাদের মতোই সারা শরীরে প্রবাহিত হচ্ছিল। এসব শুনে আমার ভাইকে খুঁজতে আসায় স্টাফ বলেন, স্যার, আপনারা ডাক্তার মানুষ আর আমরা হলাম অশিক্ষিত মানুষ, আমরা কি এত কিছু বুঝি? এই কথা শুনে আমার ভাই পেছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে বলে, আরে ইব্রাহিম, তুমি আমার পিছনে কখন এলে? আমার মা যে স্টাফকে ফোন করেছিলেন তার নাম ইব্রাহিম। ইব্রাহিম আমার ভাই আরিফের কথা শুনে অবাক হয়ে যায় আর বলে আমার মা তাকে ফোন করে আরিফের মানে আমার ভাইয়ের খোঁজ নিতে বলেছেন জন্য সে এখানে এসেছে। তাকে ইব্রাহিম জিজ্ঞাসা করে সে কার সাথে কথা বলছিল, আর উত্তরে ভাই বলে, এত রাতে কি নেশা করে এসেছো নাকি? আমি তো তোমার সাথেই কথা বলছিলাম। গত 40 মিনিট অর্থাৎ 30-40 মিনিট যাবৎ তুমিই তো এসে আমাকে বললে তোমার একা একা ভালো লাগছে না, তাই তুমি আমাকে সাহায্য করতে এলে, আর এখন আমার সাথে ফাজলামো করছো। এই কথা শুনে ইব্রাহিম নির্বাক হয়ে যায়। আমার ভাইকে বলে সেখান থেকে চলে আসে। আমার মাকে ফোন দিয়ে সবকিছু জানায়। আমার মা তার কথা শুনে বিশ্বাস করেননি, কারণ তিনি ডাক্তার মানুষ। বিজ্ঞানের বাইরে কোনো কিছু চিন্তা করতে তার ইচ্ছে করে না। সেদিন রাতে আমার ভাই অনেক রাত করে বাসায় ফেরে। পরদিন সে সকালে উঠে আবার হাসপাতালে চলে যায়। আজ আবার তাকে একটি অটোপসি করতে হবে জানানোর জন্য ফোন আসে এবং তার আসতে দেরি হবে বলে আমরা খেয়ে শুয়ে পড়ি। আমার মা রাতে আমার ভাইকে ফোন দিয়ে না পেয়ে আজ আবার ইব্রাহিমকে ফোন দেন আর আমার ভাই কোথায় আছে জানার জন্য। কিন্তু অবাক করা বিষয় যে ইব্রাহিম আজ আবার আগের মতোই রাতে কথাগুলোই বলছে, একেবারে সেম টু সেম। তার কথা শুনে আমার মায়ের মনে হচ্ছিল তিনি গতকালকের এই সময় আবার ফিরে গেছেন। আমার মা আগের দিন ইব্রাহিমকে যে কল দিয়েছিলেন তার রেকর্ড খুঁজতে থাকেন, কিন্তু তিনি রেকর্ড খুঁজে পান না। রাতে আমার ভাইয়ের বাসায় আসার জন্য আমার মা অপেক্ষা করতে থাকেন। আমার ভাই গতকাল রাত 2:10 মাঝামাঝি সময়ে বাসায় ফিরেছিলেন। আমার মা লক্ষ্য করলেন আমার ভাই আজও সেই একই সময়ে বাসায় এসেছে। এবারে আমার মা অনেক ভয় পেয়ে যান, কিন্তু আমার সাথে কিংবা আমার ভাইয়ের সাথে কিছু শেয়ার করেননি। আমার মা সেদিন আমার ভাইয়ের কাছে যে লাশের অটোপসি করেছে তার নাম জানতে চাইলে আমার ভাই বলে লাশের পরিচয় তাকে দেয়া হয়নি, শুধু জানানো হয়েছে মেন্টাল হাসপাতালে শক ট্রিটমেন্টে মারা যাওয়া লাশ। আমার ভাই রাতের খাওয়া শেষ করে ঘুমোতে চলে যায়, আর আমার মা আমার পাশে এসে শুয়ে আমার বাবাকে ফোন করেন। আমার বাবা ছিলেন একজন আর্মি মেজর, তাই তাকে নানান সময় নানান স্থানে থাকতে হতো বিধায় তিনি বাসায় থাকার সুযোগ অনেক কম পেতেন। আমার বাবা আমার মায়ের কথা শুনে বলেন, এসব আমার মায়ের মনের ভুল,
আর এসব নিয়ে চিন্তা না করে আমার মাকে ঘুমিয়ে যেতে বলেন। আমার মাও আমার বাবার কথা মতো ঘুমিয়ে যান সেদিনের মতো। আমার ভাই সকালের নাস্তা শেষ করে তার কাজে চলে যায়, আর আমার মা আমার সাথে বাসায় কাজ করার জন্য গল্পগুজব করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কথায় কথায় আমার মা সেদিন কিছু কথা বলতে শুরু করতে গিয়ে থেমে গেলে আমি ওনাকে জিজ্ঞাসা করলেও তিনি আমাকে সেদিন এসব কিছু জানাননি। সেদিন রাতে আমার মা আমার ভাইকে ফোন দিলে আমার ভাই বলে তার আসতে দেরি হবে। আমার মা আজ আর ইব্রাহিমকে ফোন না দিয়ে শুয়ে পড়েন। কিন্তু তার সাথে এরপর যা যা ঘটেছে তা শুনে আমি শিউরে উঠেছিলাম। আমার মায়ের ঘুম ভাঙার পর তিনি লক্ষ্য করেন তিনি তার ফোনে কানে ধরে আছেন, আর ওই পাশ থেকে ইব্রাহিম বলছে আমার ভাই নাকি তাকে বলছে 30-40 মিনিট যাবৎ ইব্রাহিম তার কাছেই কাজ করছিল, কিন্তু ইব্রাহিম এর কোনো কিছুই জানে না। আমার মা এবার এক চিৎকার দিয়ে তার ফোন ছুঁড়ে ফেলে দেন। আমার মায়ের চিৎকার শুনে আমি ঘুম থেকে উঠে দেখি আমার মায়ের সারা শরীর ঘামে ভেজা, তিনি থরথর করে কাঁপছেন। আমার মাকে কিছুটা শান্ত করে জিজ্ঞাসা করি কি হয়েছে, আর তার উত্তরে আমার মা আমাকে সবকিছু খুলে বলেন। এরপর সেদিন রাতে আমি আর আমার মা আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকি। আমার ভাই আজও রাত 2টা থেকে 2:10 মধ্যে বাসায় ফিরে আসে। আমার ভাই খেতে বসলে আমার মা তাকে জিজ্ঞাসা করে আজ সে যে অটোপসি করেছে তার পরিচয় জানে কিনা। উত্তরে আমার ভাই কিছুটা বিমর্ষ হয়ে বলে এক মানসিক রোগী যে কিনা শক ট্রিটমেন্টে মারা গেছে তার অটোপসি করেছে, কিন্তু সে তাকে নাম পরিচয় কিছুই জানানো হয়নি। আমার মা ভাইয়ার কথা শুনে সেন্সলেস হয়ে যান। আমার ভাইয়া আর আমি আমার মাকে নিয়ে বিছানায় শুইয়ে দিই। আমার মায়ের জ্ঞান ফিরে আসলে আমার মা আমার ভাইকে সবকিছু খুলে বলেন। আমার ভাই আমার মায়ের কথা শুনে কান্না শুরু করেন এবং আমার মাকে জড়িয়ে ধরে বলে মা আমার সাথেও এই একই ঘটনা ঘটে চলেছে। আমি প্রথম যেদিন এই অটোপসি করি সেদিন আমার হাত সামান্য কেটে গিয়েছিল। পরের দিন আমি আবার যখন দেখলাম এই একই কাজ আমাকে করতে হচ্ছে, তখন আমি এসব হয়তো স্বপ্ন দেখছি ভেবে গ্লাভস পরতে যাব, তখন দেখি হাতের সেই কাটা দাগটা। পরে বুঝতে পারলাম আমি কোনো স্বপ্ন দেখিনি। যদি স্বপ্ন দেখতাম তাহলে আমার হাতে কাটা দাগ থাকবে কেন? আমি বুঝতে পারি এই কাজ আমি গতকালও করেছি। আমার ভাইয়ের কথা শুনে আমার মায়ের হুঁশ উড়ে যায়, কিন্তু আমি ভাবতে থাকি আমার সাথে কিছু হচ্ছে না কিভাবে? সবার সাথে একই জিনিস বারবার হচ্ছে, কিন্তু আমার সাথে তাহলে কিভাবে হচ্ছে না এর ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছিলাম না। সেদিন আমার ভাইকে আমার মা হাসপাতালে যেতে নিষেধ করেন। আমার ভাই এরপর টানা কয়েকদিন হাসপাতালে যায়নি। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। দেখতে দেখতে 7 মাস পার হয়ে যায় আর আমার সিজারের তারিখ চলে আসে। আমার স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দেওয়ার কিছুটা প্রবলেম ছিল জন্য আমাকে সিজার করানো হবে ঠিক করা হয়। আমার সিজারের ডেট ছিল ফেব্রুয়ারির 17 তারিখ, কিন্তু 12 ফেব্রুয়ারি সকাল থেকে আমার পেটে হালকা ব্যথা শুরু হয়। আমি আমার মাকে জানালে আমার মা আমাকে বলেন প্রেগন্যান্সির এসব স্বাভাবিক, কিন্তু বিকেলের দিকে আমার ব্যথা চরম আকার ধারণ করার জন্য আমার ভাই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে আমাকে নিয়ে যেতে। অ্যাম্বুলেন্সে যখন আমার বাসার সামনে আসে তখন মাগরিবের আজান শুনতে পাচ্ছিলাম। আমি প্রচণ্ড ব্যথায় অজ্ঞান হয়ে যাই। বাকিটুকু আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি বলেন পরের দিন কুরবানির ঈদ ছিল জন্য রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই হাসপাতালে পৌঁছাতে অনেক দেরি হচ্ছিল। সেদিন আমাদের সাথে যা ঘটে তা জীবনের এক কালো দিন হিসেবে আমাদের মনে গেঁথে আছে আজও। আমরা জ্যাম পার করে যতবারই হাসপাতালের কাছে আসছিলাম ততবারই আমরা আবার কেন যেন আগের রাস্তায় চলে আসছিলাম। অ্যাম্বুলেন্স ড্রাইভার ভয় পেয়ে এক সময় অজ্ঞান হয়ে পড়ে, আর আমার ভাই নাকি ড্রাইভারকে পাশের সিটে রেখে নিজে গাড়ি চালানো শুরু করে। কিন্তু বারবার আমরা সেই আগের রাস্তায় ফিরে আসছিলাম। আমার মা ডাক্তার হওয়ায় তিনি অ্যাম্বুলেন্সেই আমার ডেলিভারি শুরু করে দেন, কেননা তিনি ভালোভাবে বুঝতে পারছিলেন না আজ হাসপাতালে পৌঁছানো সম্ভব হবে কিনা। কিন্তু আমার মা ডেলিভারি শুরু করার সাথে সাথে অ্যাম্বুলেন্সের ভেতরে লাইট নিভে যায় এবং আমার মা তার কানে খুব হালকা একটা ফিসফিস আওয়াজ শুনতে পান। আমার মা প্রচণ্ড ভয় পেয়ে যান আর আমার ভাইকে গাড়ি থামিয়ে পেছনে এসে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে বলেন। আমার ভাই সাথে সাথে গাড়ি থামান, যা ছিল অন্ধকারাচ্ছন্ন একটি নির্জন রাস্তা। এই সময় বারবার আমার মায়ের ফোনে আমার বাবার কল আসছিল, কিন্তু তিনি তা রিসিভ করেননি, কারণ আমার জীবন নিয়ে টানাটানি অবস্থা। আমার ভাই পেছনে এসে লাইট জ্বালানোর সময় দেখে তার ফোন অফ, আর সাথে আমার মায়ের ফোনও অফ। অন্ধকারে অ্যাম্বুলেন্সের ভেতরে আমার ভাই আর আমার মা দেখতে পান দুইটি চোখের মতো কিছু, কিন্তু যাদের মধ্যে সাধারণ চোখের দূরত্ব ছিল অনেক বেশি, যা একবার বন্ধ হচ্ছে আবার জ্বলে উঠছে, আবার একবার বন্ধ হচ্ছে আবার জ্বলে উঠছে, আর একবার আমার মা অন্যবার আমার ভাইয়ের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর আমার মা
আর ভাই শুনতে পান অ্যাম্বুলেন্সের ভেতরে কেউ কিছু খাচ্ছে এমন আওয়াজ হচ্ছে। আওয়াজটা আসছিল অনেকটা শশা বা গাজর খাওয়ার আওয়াজের মতো। আমার মা ভাই আল্লাহকে স্মরণ করতে করতে দোয়া পাঠ করতে থাকেন। কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যায়, অ্যাম্বুলেন্সের লাইট আপনা আপনি জ্বলে যায়। আমার মা সাথে সাথে কাজ শুরু করেন, আমার ডেলিভারি সম্পন্ন করেন। কিন্তু তারা বাচ্চা বেরিয়ে এলে দেখেন সেটা দেখার জন্য তারা প্রস্তুত ছিলেন না, তারা নিজেদেরকে ধরে রাখতে পারেননি। আমার মা দেখেন আমার হাতে আমার বাচ্চা, যার শরীরে বিভিন্ন জায়গায় চামড়া ফেটে গেছে, দেখে মনে হচ্ছিল বাচ্চাটা পেটের ভেতর থেকে কেউ টেনে চামড়া তার ভেতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং তার জন্য ছিঁড়ে বাইরে চলে এসেছে। দুটি কোটরের অনেক ভেতরে ছিল তার সদ্য জন্মানো বাচ্চাটির মুখে দাঁত এবং নাভির সাথে লেগে থাকা কর্ড কামড়েছিল সেই দাঁত দিয়ে। এসব দেখে আমার মা আর ভাই অজ্ঞান হয়ে যান। সকালে তাদের চেতনা ফেরে গাড়ির ড্রাইভারের ডাকে। ড্রাইভার তাদেরকে অনেক বকাঝকা করেছিলেন, কারণ আমার ভাই নাকি তাকে পান খেতে দিয়েছিল, যা খাবার পর নাকি সে অজ্ঞান হয়ে যায়। আমার মা আর ভাই জ্ঞান ফিরলে দেখেন অ্যাম্বুলেন্সে আমি নেই, কোনো বাচ্চা বা কোনো রক্তের ছাপও নেই। আমার মা আর ভাই ড্রাইভারকে আমাদের বাসায় পৌঁছে দেবার অনুরোধ করেন আর ড্রাইভার তাদের বাসায় পৌঁছে দিয়ে যায়। আমার মা বাসায় ঢুকে দেখেন আমার বাবা আর আমার হাজব্যান্ড আমার পাশে বসে আছেন, আর আমার কোলে আমার নবজাতক এক ফুটফুটে কন্যা শিশু। আমার মা আমাকে আর আমার কোলের সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন আর জিজ্ঞাসা করেন আমি অ্যাম্বুলেন্স থেকে কিভাবে চলে আসলাম। কিন্তু আমি তাদের কথার কোনো আগামাথা কিছুই বুঝতে পারছিলাম না, কেননা আমার মা ভাই সন্ধ্যায় অ্যাম্বুলেন্স আনার কথা বলে সেই যে বেরিয়ে গিয়েছিল আর ফিরেই আসেনি। তাই আমি ব্যথা সহ্য করতে না পেরে আমার বাবা আর আমার হাজব্যান্ডকে ফোন দিলে তারা আমার জন্য ডাক্তার নিয়ে আসে এবং বাসায় আমার ডেলিভারি করানো হয়। আমার মা তখন আমাদের সবার সাথে গতকাল রাতে ঘটা ঘটনা শেয়ার করেন, কিন্তু আমার বাবা বিশ্বাস করতে নারাজ ছিলেন আর আমাকে এভাবে ফেলে যাওয়ার জন্য তিনি আমার ভাই আর আমার মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেন। আমার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, আমার বাবা কিছুতে এই ব্যাপারটি মেনে নিতে পারছিলেন না, কেননা তিনি আর্মিতে থাকার কারণে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বহীনতায় একেবারেই পছন্দ করতে পারেন না। এরপর আমি কয়েক মাস আমার বাবার বাড়িতে আমার মায়ের সাথেই থাকি, কিন্তু তেমন কোনো কিছু হয়নি। কিছুদিন পর আমার ভাইয়ের কাছে একটা অটোপসির কাজ আসায় আমার ভাই সকালে উঠে দ্রুত হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে দেখে তার কলিগ তার জন্য অপেক্ষা করছে। আজকের অটোপসিতে সে আমার ভাইকে সাহায্য করবে। আমার ভাই যথারীতি রুমে যায় আর দেখে টেবিলে একটা ছোট বাচ্চার লাশ রাখা। লাশের ওপর থেকে কাপড় সরাতেই আমার ভাই আঁতকে ওঠে। সে দেখে এই লাশ ঠিক তারা যে অ্যাম্বুলেন্সে সেদিন যে বাচ্চাটি দেখেছিল তার মতো। আমার ভাইকে দেখে লাশটি তার মুখে থাকা নাভির কর্ড যেন বের করে নিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। আমার ভাইয়ের কলিগ অটোপসির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রেডি করছিল আর আরিফের চিৎকার শুনে সে আরিফের দিকে তাকিয়ে দেখে সে ফ্লোরে পড়ে আছে, ঘাড়ে হাত দিয়ে রেখেছে। আরিফের কলিগ তাকে কোনো রকমের ধরে চেয়ারে বসায় আর আরিফ তাকে সবকিছু খুলে বলে। আরিফের কলিগ অবাক হয়ে যায় এই দেখে যে লাশ আরিফ যেমন বলেছে তেমন নয়, লাশটি ছিল অন্য সাধারণ কোনো লাশের মতোই, কিন্তু আরিফের ঘাড়ে তাজা কামড়ের দাগ, অর্থাৎ ওই লাশটি আরিফের ঘায়ে কামড় বসিয়ে দেয় এমনটি দাবি করেছেন তিনি, যা পরিষ্কার দেখা যাচ্ছিল। আরিফের কলিগ তার ঘাড়ের ক্ষততে ব্যান্ডেজ করে দিতে গিয়ে দেখেন সেখানে অনেক গভীর কাটা, এবং এই কাটা পরিষ্কার করতে গিয়ে সে তার ভেতর থেকে একটি মরা তেলাপোকার মাথা বের করে নিয়ে আসে। সে আরিফকে এই বিষয়ে কিছু জানায়নি আরিফ ভয় পাবে বলে, তাই সে আরিফের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেয়। সে আমাদের বাসায় এসে আমার মাকে পুরো ঘটনা খুলে বলে। পেছন থেকে আরিফ সবকিছু শুনে ফেলে, যা আমার মা বা আরিফের কলিগ কেউ খেয়াল করেনি। কিছুক্ষণ পর আরিফের রুম থেকে প্রচণ্ড শব্দ আসতে থাকে। আমার মা আরিফের কলিগ দরজার ভেতর থেকে বন্ধ রেখে দ্রুত প্রতিবেশীর কাছে হেল্প চাইলে আমাদের প্রতিবেশীরা এসে সবাই মিলে দ্রুত দরজা ভেঙে দেখে আমার ভাই ফ্যানের সাথে ঝুলছে। দ্রুত তাকে নামিয়ে নিয়ে আসা হয় এবং হাসপাতালে নেওয়া হয়। আমার মা প্রচণ্ড কান্নাকাটি করা সত্ত্বেও খেয়াল করেন হাসপাতালে যাওয়ার সময় একটু পরপর রাস্তায় একটি লোককে দেখা যাচ্ছিল, যে বারবার আমার মায়ের দিকে তাকিয়ে হাসছিল। লোকটি ছিল অনেক লম্বা আর তার চোখগুলো ছিল অনেক ছোট। তার সামনে অনেকগুলো
দাঁত ছিল, তাই সে মুখের বিকৃত হাসি আমার মায়ের শরীরে রক্ত হিম করে দিচ্ছিল। আমার মা অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে আমার ভাইকে হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করা শুরু করেন। আমার ভাইয়ের প্রায় 7 ঘন্টা জ্ঞান ছিল না। আমার ভাইকে বেডে রেখে আমার মা বাবাকে কল করে সব জানিয়ে ওয়াশরুমে যান ফ্রেশ হতে। আমার মা ফিরে এসে দেখেন আমার ভাই কাত হয়ে শুয়ে আছে, আর তার ঘাড়ের সেই ক্ষতটাতে ব্যান্ডেজে জমে থাকা রক্ত খাচ্ছে কয়েকটি তেলাপোকা। আমার মা এটা দেখে খুব ভয় পান। আমি আর আমার বাবা পৌঁছালে আমাদের সব খুলে বলেন, কিন্তু আমার বাবা প্রতিবারের মতো এবারেও কিছুই বিশ্বাস করেননি। আমার ভাইয়ের জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসা করা হয় সে কেন সুইসাইড করতে গিয়েছিল। সে বলে আমাদের কথা শুনে রুমে গিয়ে দেখে তার সামনে অটোপসি রুমে সেই বাচ্চাটি এসে দাঁড়িয়ে আছে। বাচ্চাটাকে জোর করে 1 গ্লাস পানি খাওয়ায়। সেই পানির মধ্যে সে আঙুল থেকে 1 ফোঁটা রক্ত মিশিয়ে আমার ভাইকে খাওয়ায়। এরপর আমার ভাইয়ের আর কিছু মনে নেই। আমার মা তখন আমাদের এলাকার এক হুজুরের পরামর্শ নেন, কিন্তু কোনো হুজুরই কিছু বুঝতে পারছিলেন না। আমার ভাই সুস্থ হতে প্রায় 4 মাস লেগে যায়। আমার ভাই সুস্থ হলে তার সাথে তেমন কিছু ঘটেনি। কিছুদিন পর আমি, আমার মা, আমার ভাই, আমার হাজব্যান্ড গ্রামে আমার নানুর বাড়িতে যাই এক মামাতো ভাইয়ের বিয়েতে। আমার গ্রামের বাড়িটি ছিল শহরের মতোই পাকা বাড়ি। আমি প্রায় 4 বছর পর আমার নানু বাড়িতে গিয়েছিলাম। আমরা সকলেই অনেক উৎসাহিত ছিলাম আমার মামাতো ভাইয়ের বিয়ে নিয়ে। আমার নানু বাড়িতে গেলাম। আমার ভাইয়ের বিয়ে একদম ঠিকঠাকভাবেই মিটে গেল। আমার মামাতো ভাই একদিন রাতে আমার হাজব্যান্ড ও আমার ভাইকে বলল সে মাছ ধরতে যাবে, আর সে চায় আমার হাজব্যান্ড আর আমার ভাই যেন তার সাথে মাছ ধরতে যায়। আমার হাজব্যান্ড আমাকে ডেকে বললেন তিনি আর আরিফ আমাদের মামাতো ভাইয়ের সাথে যাচ্ছেন মাছ ধরতে। আমি তাদের তাড়াতাড়ি চলে আসতে বললাম, আর তারা 3 জন আমার চোখের সামনে মাছ ধরতে আমাদের বাড়ি থেকে 600 থেকে 650 মিটার দূরে একটি বিলে চলে গেল। খুব বেশি রাত হয়নি তখন। আমার ভাই আর আমার হাজব্যান্ড বড়শি নিয়ে বেরিয়ে পড়ে রাত 7টার কিছু আগে। আমি, আমার মা, আমার নানু আর আমার বাড়ির নতুন এক বউ রুমে বসে কথা বলছিলাম। প্রায় 1 ঘন্টা পর আমার মামাতো ভাই ফিরে আসে আমাদের রুমে এবং এসে আমাকে বলে তার কয়েকজন বন্ধু আমার হাজব্যান্ডের সাথে পরিচিত হতে চায় আর জিজ্ঞাসা করে আমার হাজব্যান্ড কোথায়। আমি তার কথা শুনে অবাক হয়ে বলি সে নিজেই আমার ভাইকে আর আমার হাজব্যান্ডকে নিয়ে মাছ ধরতে গেল আমার সামনে, আর এখন সে নিজেই জিজ্ঞাসা করছে আমার হাজব্যান্ড কোথায়। আমার কথা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে কাউকে কিছু না বলে তার বন্ধুদের নিয়ে চলে যায় সেই বিকেলে বিলের কাছে। সেখানে গিয়ে আমার ভাই দেখে আমার হাজব্যান্ড ভয়ার্ত দৃষ্টিতে আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছে, আর আমার ভাই অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। আমার ভাইয়ের মুখে একটা বড় শোল মাছের মাথা ঢুকে আছে, আর সে অজ্ঞান অবস্থাতেই সেই মাছের মাথা চাপিয়ে খাচ্ছে। এটা দেখে আমার মামাতো ভাই আর তার বন্ধুদের সাহায্যে আমার ভাইয়ের মুখ থেকে টান দিয়ে মাছ বের করা হয় এবং তার মুখের সামনের 2টি দাঁত খুলে চলে আসে যা মাছটির ঘাড়ের মধ্যে ঢুকেছিল। আমার মামাতো ভাই ও তার বন্ধুরা আমার হাজব্যান্ড ও আমার ভাইকে নিয়ে দ্রুত বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এলে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল। আমার হাজব্যান্ড বলেন তারা যার সাথে সে বিলে গিয়েছিল সে আমার মামাতো ভাই না, সে মানুষ না, সে অন্য কিছু। আমার হাজব্যান্ড বলেন তারা সেখানে পৌঁছলে বিলের মাঝে ছিপ ফেলার পর একটা বড় শোল মাছ পায় আমার ভাই। এরপর আমার মামাতো ভাই সেজে থাকা সেই ছেলেটি, অর্থাৎ যে সেই ভদ্রলোকটি যে আমার ভাইকে এই শোল মাছ খেতে বলে। আমার ভাই ভেবেছিল তার সাথে হয়তো মজা করছে, তাই হাসতে হাসতে আবার বিলে জাল ফেলে। বিলে ছিপ ফেলার পর হঠাৎ সে কান্নার আওয়াজ শুনতে পায়। কে যেন বিলের মাঝে থাকা একটা বাঁশের ওপর বসে কান্না করছিল মনে হচ্ছিল। তখন আমার ভাই, আমার মামাতো ভাই সেজে থাকা জিনিসটার দিকে তাকিয়ে দেখে আমার চোখ অনেক ছোট আর সামনের 2টি দাঁত নেই। আমার ভাই আমার হাজব্যান্ডের এই দৃশ্য দেখে অনেক ভয় পান। সেই জিনিসটা তখন আমার ভাইয়ের ধরা শোল মাছটি হাতে নিয়ে আমার ভাইয়ের কাছ থেকে প্রচণ্ড রাগান্বিত গলায় বলে তোকে না মাছ খেতে বলেছি, যা বলছি তাই কর। আমার ভাই খেতে রাজি হন না। তখন সে সেই জিনিসটি অর্থাৎ শোল মাছটি নিয়ে আমার ভাইয়ের কাছে এসে মাছটি তার মুখে সজোরে ঢুকিয়ে দেয়। আমার হাজব্যান্ডের এই দৃশ্যটি সেখানে দাঁড়িয়ে দেখেছিল। আমার মামাতো ভাই সেখানে পৌঁছানোর পরে সেই জিনিসটি আমার হাজব্যান্ড আর দেখতে পাননি। আমার ভাইয়ের জ্ঞান ফিরে আসে পরদিন সকালে, কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে আমার হাজব্যান্ড নাকি তাকে জোর করে তার মুখে মাছ ঢুকিয়ে দিয়েছে। এই কথা শুনে আমার হাজব্যান্ড একেবারে বেকায়দায় পড়ে যান। তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না, কি বলবেন সেটা বুঝতে পারছিলেন না। আমার
ভাই, আমার হাজবেন্ড ছাড়া আর কেউ ছিল না যে তার পক্ষে কথা বলবে। তখন আমার ভাই আরিফকে বলেন তার সাথে মাছ ধরতে গিয়েছিল যে সে কোনো মানুষ ছিল না। আমার ভাই তখন সবকিছু বুঝতে পারে। গ্রামের বাড়িতে আসার পর অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করছিলাম, আর তা হলো আমার নানু একটি বিড়াল পালতেন। বিড়ালটি ছিল বিদেশি বিড়ালের মতো। বিড়ালটি আমার মা আর নানুকে অনেক কষ্টে খোঁজ করে এনে দিয়েছিলেন। বিড়ালটি খুবই আদুরে ছিল। এর আগে আমি যখনই বাড়িতে যেতাম তখনই সে আমার কাছে এসে বসতো আর আদর চাইতো। আমার মাকেও সে খুব পছন্দ করত। কিন্তু এইবার অন্য কোনো রকম একটা চিত্র লক্ষ্য করি, আর তা হলো বিড়ালটি আমাকে বা আমার মাকে বা আমার ভাইকে দেখে হিংস্রভাবে কামড়াতে চলে আসে। আমার নানু অনেক অবাক হন ব্যাপারটি দেখে। আমার ভাইয়ের সাথে যা কিছু হচ্ছে তার জন্য কিছুই আমার মা আমার নানুর সাথে শেয়ার করেন এবং আমার মা রাজি হন। কিন্তু আমার হাজবেন্ড তখন ছুটি শেষ হয়ে যাওয়ার কারণে চলে গিয়েছিলেন। পরের দিন আমার নানু আমাদের ফজরের নামাজ পড়তে ডাক দেন। গ্রামে যাওয়ার পর আমাদের বাড়ির মহিলারা একসাথে জামাতে নামাজ আদায় করতেন। নামাজ শেষ হলে আমাদের বাড়িতে এক হুজুর আসেন। তিনি আমার নানুকে বলেন আমার ভাইকে তিনি দেখতে চান। আমার ভাই পুরোপুরি সুস্থ না হওয়ায় সে ঘুমোচ্ছিল, আর আমি আমার মেয়েকে কোলে নিয়ে খাওয়াচ্ছিলাম, কারণ ও অনেক কান্নাকাটি করছিল। আমার ভাই রুম থেকে ফিরে আসার পর হুজুর বলেন আমার ভাইয়ের কোনো সমস্যা নেই। তিনি আমার মায়েরও কোনো সমস্যা নেই জানান। আমার মা তখন জিজ্ঞাসা করেন তাহলে সমস্যাটা কার? আমার মাকে হুজুর বলেন সমস্যাটা নাকি আমার মা হুজুরের কথা বিশ্বাস করলেন না, কেননা আমি একমাত্র মানুষ যার সাথে এখনো কিছুই হয়নি। তাহলে সমস্যাটা কিভাবে আমার হলো? আমার মা তখন হুজুরকে জিজ্ঞেস করলে তিনি বলেন এই দুনিয়ায় এমন অনেক কিছু আছে যা আমরা নিজেরা স্বাভাবিকভাবে দেখতে পাই, আর কিছু আছে যা আমরা ধোঁকার মাধ্যমে দেখতে পাই। হুজুর তখন আমার মাকে বলেন আপনার মেয়ের ওপরে কালো জাদু করে গৈলান জিন তার কাছে পাঠানো হয়েছে। এই জিন প্রচণ্ড ছলনাময়ী। সে আপনার মেয়েকে কিছু করতে পারছে না জন্য আপনার ছেলের সাথে এইসব করে আপনাদের বুঝাচ্ছে যে আপনার ছেলের সমস্যা আছে আর আপনার মেয়ের কোনো সমস্যা নেই। কিছুদিন আগে আপনারাও আমার কথা এই জন্যই বিশ্বাস করেননি। গৈলান জিন নিজেই কালো জাদু করতে সক্ষম। এই জিনকে জাদুকর হিসেবে আখ্যায়িত করা হয়। কেউ কালো জাদু করে এই জিনকে আপনার মেয়ের কাছে পাঠিয়েছে তার বড় কোনো ক্ষতি করার জন্য। এখনো বেশি দেরি হয়নি, যদি আপনি চান তাহলে আমি সাহায্য করতে পারি। এইসব শুনে আমার মা প্রচণ্ড আতঙ্কিত হয়ে যান এবং আমার নানুকে বলেন তিনি যেন যা সিদ্ধান্ত নেবার নেন। আমার নানু তখন হুজুরের সাহায্য করতে বলেন। হুজুর বলেন আগে জানতে হবে এই জাদু কিভাবে করা হয়েছে। হুজুর বলেন তিনি এইটাও জানতে পারবেন কে এই জাদু করেছে যদি আমরা জানতে চাই আর কি। আমার মা হুজুরকে বলেন তিনি জানতে চান এর পেছনে কে আছে। হুজুর আগামীকাল আসবেন জানান, আর আমার মা নানুকে 20 কেজি দই 20 কেজি রসগোল্লা কিনে একটা অন্ধকার ঘরে আজ রাত 9টার মধ্যে রেখে দিতে বলেন, আর ফজরের আগে কেউ যেন সেই ঘরে প্রবেশ না করে সেই ব্যাপারে সাবধান করে দিতে বলেন। আমার নানু সেই দিন বিকেল বেলায় আমার মামাতো ভাইকে পাঠান মিষ্টি কিনে আনার জন্য। রাত 8টার মতো বেজে যায় রুমে মিষ্টি রাখতে। সেদিন রাতের বেলা আমরা কেউ ঘুমোতে পারিনি। সেদিন রাতে সেই রুম থেকে থালা বাসনের ঝনঝন আওয়াজ আসছিল বারবার। সকালে আমরা নামাজ শেষ করলে হুজুর আসেন, আর নানু তার কাছে জানতে চান কালো জাদু কে করেছে আর কিভাবেই বা করেছে। হুজুর উত্তরে বলেন মিয়াদ নামের কাউকে চিনি কিনা আমি। এখানে উল্লেখ করে রাখি মিয়াদ নামটি ছদ্মনাম নয়। হুজুরের কথা শুনে আমার আর আমার মায়ের কিছু বোঝার বাকি রইল না। আমার মা বাবা আমার বিয়ের জন্য যখন পাত্র খোঁজ করছিলেন তখন একটি ছেলের সাথে আমার প্রায় 90% বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। সেই ছেলের নাম ছিল মিয়াদ। কিন্তু আমার বাবা অনেক লোক লাগিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন মিয়াদের আগেও 2টি বিয়ে হয়েছে এবং তার একটি ছেলেও আছে। মিয়াদ ছিল নেশাগ্রস্ত। আমার আগেই কিছুটা সন্দেহ হয়েছিল, কারণ বিয়ের কথা চলাকালীন সময়ে সে আমার বাসার ল্যান্ডলাইনে ফোন করত, আর তার কথা শুনে আমার কাছে মনে হতো সে নেশাগ্রস্ত। আমার বাবাকে আমি বিষয়টি জানালে আমার বাবা খোঁজ নিয়ে তার ব্যাপারে বাকি সব জানতে পারেন। এরপর মিয়াদের সাথে আমার বিয়ে ভেঙে দেন। আমার মা হুজুরকে বলেন তিনি মিয়াদ নামের সাথে পরিচিত। আমার মা আর আমি হুজুরের কথা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, কেননা মিয়াদের কথা আমি, আমার মা, আমার বাবা আর আমার ভাই ছাড়া কেউই জানতো না। এমনকি আমার নানুও জানতো না। আর তাই হুজুরের এই নাম জানার কোনো প্রশ্নই আসে না। মিয়াদ নিজেও এই কালো জাদু করেছে। মিয়াদ অনেক আগে থেকে এইসব করত। আপনার মেয়ের ওপর যদি বিয়ের আগেই কালো জাদু করা হয়েছে, যে গৈলান দ্বারা আপনার মেয়েকে জাদু করা হয়েছে তা আপনাদের বাড়ির কাছে যে সেমেট্রি আছে
সেখানেই থাকতো। কিন্তু সে আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তেমন কিছু করতে পারেনি। আপনার মেয়েকে সে নিজের জন্য পাগল বানিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। তাই সে আপনার ছেলের সাথে এসব করছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। আপনার মেয়েকে সে সুযোগ পেলে নিয়ে যেত, কিন্তু আপনাদের বাসায় থাকা বিড়ালের জন্য পারেনি। বিড়াল খুবই পবিত্র, আর তা খারাপ কিছুর উপস্থিতি বুঝতে পারে। খারাপ কিছু বিড়াল ভয় পায়, তাই জিন এখনো আপনাদের মেয়েকে কিছু করতে পারেনি। আপনার ছেলের ওপর ভর করেও আপনার মেয়ের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আপনাদের বিড়াল তা হতে দেয়নি। না হলে যেদিন আপনারা এইখানে এসেছিলেন সেদিনই আপনার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল মিয়াদের পাঠানো সেই গৈলান জিন। কালো জাদুর মাধ্যমে জিন তার ক্ষমতা বৃদ্ধি করেছিল আপনার মেয়েকে মারার জন্য। আগে ক্ষমতা কম থাকায় কিছু করতে পারেনি, কারণ আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। এই বাসায় বিড়াল থাকায় ক্ষমতাও কমে গিয়েছিল। আজ রাতে আমি তাকে হাজির করব আর তাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু এজন্য আপনাদের অনেক দামি কিছু হয়তো হারাতে হতে পারে। আমার মা আর নানু এই কথা শুনে খুব ভয় পেয়ে যান। আমার বাবাকে আমার মা ফোন দিয়ে আসতে বলেন। আমার বাবা অনেক ব্যস্ত থাকার পরও চলে আসেন আমাদের গ্রামের বাড়িতে। সন্ধ্যায় আজান দিলে আমরা হুজুরের জন্য অপেক্ষা করতে লাগলাম। হুজুর একটু দেরিতে আসায় তিনি ইশার নামাজ পড়ে একটি রুমে শুধুমাত্র একটা মোমবাতি জ্বালিয়ে আমাকে, আমার বাবা মা, আমার ভাই, আমার নানুকে রুমে থাকতে বললেন। এরপর হুজুর আমার মাথায় হাত দিয়ে দোয়া পড়তে শুরু করলেন। এর আগে আমাকে বসিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল, যেন আমি কোনোভাবেই কোনো কিছু করতে না পারি জিন আমার উপরে ভর করলে। হুজুর আমার মাথার ওপরে হাত দিয়ে দোয়া পড়তে শুরু করেন এবং হুট করে আমার কি হলো, আমি খুব অন্ধকার একটা ঘরে বন্দি। আমি অনেক আওয়াজ দিচ্ছি, কিন্তু কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে না এমন মনে হচ্ছে। এরপরে ঘটনা আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি, যা ছিল এরকম। আমি নাকি হুজুরের দোয়া পড়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। কিছুক্ষণ পর আমি প্রচণ্ড মাথা ঝাড়া দেই, আর আমার চুল আমার মুখের সামনে এসে পড়ে, আমার চেহারা ঢেকে দেয়। এই অবস্থায় আমি নাকি গড়গড় করতে থাকি, এবং আমি অনেকবার চেষ্টা করছিলাম নিজের হাত কামড়াবার, কিন্তু আমার হাত বাঁধা ছিল জন্য আমি তা পারিনি। হুজুর আমার উপর ভর করা জিনকে জিজ্ঞেস করেন সে কেন এখানে এসেছে। সে বলে, আমার নাম বাতিয়া, আমি এই মেয়ের আত্মা নিতে চাই। এই জিন ছিল বয়স্ক এবং অনেক শক্তিশালী। এমন চলাকালীন এক সময় আমি নাকি আবার মাথা ঝাড়া দিলে আমার চেহারা সবার সামনে ভেসে ওঠে। আমার চেহারা ছিল আমার ভাইকে হাসপাতালে নেবার সময় আমার মা রাস্তায় একটু পরপর যাকে দেখেছিল ঠিক তার মতো। আমার চোখ নাকি অনেক ছোট ছিল, আমার কোনো নাক ছিল না, নাকের স্থানে একটি কাঁটার মতো কি যেন ছিল। হুজুর এরপর আমার উপরে জমজমের পবিত্র পানি ছিটিয়ে দেন, আর আমি নাকি প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকি। এরপর জিন আমার শরীর ছেড়ে দেওয়ার আগে বলে, 20 বছর, মেয়ের 20 বছর হলে তোকে নিয়ে যাব, কেউ কিচ্ছু করতে পারবে না। এখানে বাতিয়া আমার মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলছে। এই কথা বলে বাতিয়া আমার শরীর ত্যাগ করে, আমি জ্ঞান ফিরে পাই। জ্ঞান ফেরার পর আমাকে সবকিছু জানানো হয়। হুজুর সেদিন আমাকে আর আমার মেয়েকে 2টি শক্তিশালী তাবিজ দেন, আর বলেন এই তাবিজ 2টি যেন কখনোই হাতছাড়া না হয়। যদি হয় তাহলে আমার মেয়েকে 20 বছর পূর্ণ হবার পর সেই জিন নিয়ে যাবে আর আমার মেয়েকে মেরে ফেলবে। আমি আগামী 2023 সালের 13 ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন। আমি জানি না কি হবে সেদিন, আমি বেঁচে থাকবো কিনা বা আমার মেয়ে আমার কাছে থাকবে কিনা আমি জানি না। এখনো মাঝে মাঝে কেউ আমাদের দিকে নজর রাখছে, আমাদের জন্য অপেক্ষা করছে। মেয়াদের ব্যাপারে আমার বাবা মা অনেক খোঁজ করেছিলেন, কিন্তু পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এভাবেই আতঙ্ক নিয়ে বেঁচে আছি আমি। আমার জন্য দোয়া করবেন। আমি আমার ছাত্রের মাকে বলি এই ঘটনাটি ভূত.com-এ শেয়ার করতে চাই, যেন সবাই আপনার জন্য দোয়া করতে পারে। তিনি আমাকে ঘটনাটি শেয়ার করার অনুমতি দেন। আমি সাহস করে তার কাছে রেকর্ড করা সেই অডিও শুনতে চাই। তিনি আমাকে সেটি শোনান। অডিওটি ছিল অনেকটা ডিস্টার্বিং, আর এখনও মনে হয় গায়ে আমার কাঁটা দিয়ে ওঠে। আমি তার কাছে সেই ফাইল চাওয়ার সাহস করিনি। এই ছিল ঘটনা। লিসেনার, আপনাদের কাছে ঘটনাটি শেয়ার করা হলো। আপনারা আমার ছাত্রের বড় বোন, তার জন্য এবং তার মায়ের জন্য দোয়া করবেন। আপনারা দয়া করে তাদের জন্য দোয়া করবেন যেন তাদের কোনো ক্ষতি না হয়। ভূত.com-এ শেয়ার করার মাধ্যমে যদি কেউ আপনাদের দোয়া পায় তাহলে আমার ঘটনা পাঠানো সার্থক হবে। রাসেল ভাই, ঘটনাটি আপনি প্রচারযোগ্য মনে করলে প্রচার করবেন, আমি অনেক খুশি। এভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ডিয়ার লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। খুব অল্প সময়ে আপনাদের ভালোবাসা পেয়ে ঘটনা পাঠানোর ইচ্ছা যেন আরও বেড়ে গেছে ইদানিং। তাই আজ আমি আপনাদের সাথে
গ্রামের ক্লিনিকে সদ্য জয়েনকৃত একজন ডাক্তারের কাছ থেকে শোনা ঘটনা শেয়ার করব। আমি কোনো কথা না বাড়িয়ে ঘটনাটির প্রেক্ষাপট ও ঘটনায় চলে যাচ্ছি। 2019 সাল। বাসা থেকে বেশি দূর না হবার কারণে বাসায় কিছু না জানিয়ে সেদিন হাওয়া বদলের জন্য আমার এক বন্ধু জনিকে সাথে নিয়ে আমরা রওনা হই জামালপুরের কোনো একটি গ্রামের উদ্দেশ্যে। আমার আর জনির নানু ও দাদু বাড়ি জামালপুর হওয়ায় আমরা সেখানে বছরে 1-2 বার ঘুরতে বা কোনো কারণ ছাড়াই চলে যেতাম। সেদিন আমি আর জনি গ্রামের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। মেইন রোড, আর প্রায় দুপুর হয়ে যাচ্ছে এমন সময় এক যুবক বয়সী লোক এসে সেই চায়ের স্টলে উপস্থিত হলেন। জনি তাকে দেখে কিছুটা পরিচিত বলে মনে করে, কিন্তু মনের ভুল ভেবে সে আমার সাথে কথা বলতে বলতে 2টা চায়ের অর্ডার করল। চা খেতে খেতে জনি বারবার লোকটার দিকে তাকাচ্ছিল, আর এবার সে নিজেকে আর ধরে রাখতে না পেরে সেই লোকটিকে তার নাম জিজ্ঞাসা করে। লোকটি তার নাম বলে জনিকে চিনতে পারলেন, আর আমাদের কাছে এসে বসে উনিও একটি চায়ের অর্ডার করলেন। জনিদের সাথে পারিবারিকভাবেই নাকি উনি পরিচিত ছিলেন। কিছুক্ষণ কথা বলার পর আমরা জানতে পারলাম উনি এই গ্রামের একটি ক্লিনিকে কর্মরত একজন চিকিৎসক। ওনার নাম আবরার। চা চলে এলে বেশি একটা কথা না বলে আবরার সাহেব একেবারে চুপচাপ বসেই চা খাচ্ছিলেন, আর হঠাৎ এদিক ওদিক তাকাচ্ছিলেন। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি মনে হয় খুব অস্থির আর অস্বস্তি বোধ করছিলেন। কিছুক্ষণ চা খাওয়ার পরে উনি আমার বন্ধুকে জিজ্ঞেস করলেন আমরা আজই শহরে ফিরে যাব কিনা। ওনার প্রশ্নে কেমন যেন ভয়ের একটা ছাপ জড়িত ছিল, যা আমরা দুজনেই বুঝতে পারছিলাম। হঠাৎ চায়ের দোকানে চা বিক্রেতা আবরার সাহেবকে বলে বসলেন, ডাক্তার সাহেব, আজকেই চইলা যান, আর থাইকেন না এখানে, জান বাঁচানি ফরজ। চা বিক্রেতার এমন কথা শুনে আমি আর আমার বন্ধু জনি কিছুটা অবাক হয়ে আবরার সাহেব আর চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, আর কেনই বা দোকানদার ওনাকে এই কথা বললেন। কিন্তু উনি কিছুতেই কিছু বলতে রাজি হচ্ছিলেন না। শেষমেশ আমাদের অনেক জোরাজুরিতে চা বিক্রেতা আবরার সাহেবকে ঘটনাটি আমাদের কাছে বলতে বললে আবরার সাহেব রাজি হয়ে যান, আর উনি যেভাবে ঘটনাটি বলেছিলেন আমি ঠিক সেভাবেই উপস্থাপন করছি। ঘটনাটির অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার নাম আবরার। আমি পেশায় একজন চিকিৎসক। সদ্য প্রথম ধাপে ডাক্তারি পড়া শেষ করে বাকি 5 জন চিকিৎসকের মতো বড় ডিগ্রি অর্জনের আকাঙ্ক্ষা আমারও ছিল, কিন্তু পারিবারিক সমস্যা ও আর্থিক অনটনের জন্য আমাকে নিজের খরচ চালাতে চাকরির পথ বেছে নিতে হয়। অবশেষে আমি এই গ্রামের ক্লিনিকে একটি মোটামুটি ভালো চাকরিও পেয়ে যাই আল্লাহর রহমতে। ভেবেছিলাম ভালোই হয়েছে, এদিকে গ্রামে খুব বেশি পেশেন্ট আসে না, তাই আরামে চাকরি করে হায়ার স্টাডিজের কথাও ভাবা যাবে, আর পরিবারকেও হেল্প করা হবে ভেবে আমি আর কোনো কিছু না ভেবে চাকরিটা নিয়ে নেই। জয়নিংয়ের আগের মাসে আমি আমার 27তম জন্মদিন পালন করে চাকরির জন্য গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। জয়েন করার 6-7 মাস সবকিছু আমার আশানুরূপ ছিল, কিন্তু আমার অতীতে থাকা একটি কালো ছায়া কিভাবে আমার জীবন দুর্বিষহ করে তুলেছে তোমরা জানতে চাও? না থাক, আমি আর তোমাদের কিছু বলবো না। এতটুকু বলে আবরার সাহেব কি যেন ভেবে আমাদের আর কিছু বলতে চাইলেন না, কিন্তু আমরা ঘটনাটি না শুনে যেন শান্তি পাচ্ছিলাম না একেবারেই। তাই ওনাকে কমফোর্টেবল ফিল করানোর জন্য আমি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি ওনাকে বললাম। উনি কিছুটা অস্বস্তি নিয়ে এই ঘটনাটি সম্পূর্ণ বলতে রাজি হয়ে আরও 1 কাপ চা নিয়ে কথা বলা শুরু করলেন। জয়নিংয়ের 6-7 মাসের মাঝে আমি জ্বর, মাথা ব্যথা, হাত ভাঙা এবং আরও কিছু সমস্যার চিকিৎসা করেছি, কিন্তু হঠাৎ এমন এক সময় এলো যা আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে গ্রাস করে নিল। আমি একদিন প্রায় সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের আজানের কিছুটা আগে ক্লিনিকে অলস সময়ে বসেছিলাম, আর তখনই এক বৃদ্ধা মহিলা আমার কাছে এসে আমাকে তার সাথে যেতে বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। কি সমস্যা জিজ্ঞেস করতেই বৃদ্ধা সজোরে কেঁদে উঠলেন। মনে মনে ভাবলাম কি মুশকিল, ওনাকে সামলাবো নাকি ওনার সমস্যা শুনবো। ভাবতে ভাবতে বৃদ্ধাকে সান্ত্বনা দিয়ে টেবিলে রাখা পানি খাইয়ে আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে,
বৃদ্ধা বললেন ওনার নাতিটা নাকি খুব অসুস্থ, 4 দিন যাবৎ সে কিছু খাচ্ছে না, এমনকি পানি পর্যন্ত পান করেনি। ওনার কথা শুনে আমি বললাম আমি সন্ধ্যায় গ্রামে ফিরে ওনার বাসায় যাব। উনি আমাকে ওনার বাসার ঠিকানা বলে চলে গেলেন। আমি তৎক্ষণাৎ যাইনি, কারণ তখন মহিলার সাথে গেলে আমাকে আবার অনেকটা পথ ক্লিনিকে ফেরার জন্য পাড়ি দিতে হতো। ভেবেছিলাম রাতের দিকে একেবারে বাসায় ফেরার পথে মহিলার বাসা হয়ে তারপর ফিরব, কিন্তু বৃদ্ধার অবস্থা দেখে খুব মায়া লাগার কারণে আমি আমার জিনিসপত্র নিয়ে ক্লিনিক থেকে বের হয়ে যাই। একটু হাঁটতেই দেখি সেই বৃদ্ধা হেঁটে যাচ্ছেন গ্রামের দিকে। আমি ওনাকে ডাক দিলাম, চাচি, ও চাচি দাঁড়ান, আমি যাব আপনার সাথে। উনি খুশি হয়ে আমার সাথে হাঁটতে লাগলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি ওনাকে ওনার নাতির কথা জিজ্ঞেস করলে উনি শুধু কেঁদেই যাচ্ছিলেন। বিধায় আমি মোটামুটি ভালোই বিরক্ত হয়ে ওনাকে আর কিচ্ছু জিজ্ঞেস করিনি। প্রায় 35 মিনিট হাঁটার পরে আমরা একটি বাসার সামনে এসে উপস্থিত হলাম। গ্রামাঞ্চল হলেও এখানে অনেক পাকা বাড়ি তৈরি হয়েছে। ওনাদের বাড়িটিও ছিল একতলা পাকা বাড়ি, কিন্তু টিন শেডের। উনি আমাকে ভেতরে নিয়ে একটি চেয়ারে বসালেন। আমি যে ঘরে বসলাম সেখানে ঘরের দরজার ঠিক বামে একটি বিছানা, আর ডান পাশে কিছু চাল রাখার ড্রাম আর একটি পুরাতন শোকেস ছিল। সেই শোকেসের সামনে চেয়ার দিয়ে উনি আমাকে বসিয়ে আমার জন্য ভেতর থেকে পায়েস নিয়ে এলেন আর খেতে দিলেন। আমি ওনাকে বললাম, চাচি, আগে আপনার নাতিকে দেখি, তারপর না হয় খাবো। উনি আমার দিকে কিছুটা রেগে গিয়ে তাকালেন এবং বললেন, তোমাকে খাইতে দিছি, আগে খেয়ে নাও। এই কথা শুনে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, দেখেন চাচি, আমার এত সময় নেই। আপনার নাতিকে দেখে আমার আবারও ক্লিনিকে ফেরা লাগবে, তাই আপনার নাতিকে দেখা যায় এখন। উনি আমাকে সামনে আগাতে ইশারা করে সামনের পর্দা দেয়া একটি ঘরে চলে গেলেন, আর ওনাকে অনুসরণ করে আমিও সেই ঘরে প্রবেশ করলাম। ঘরটি ছিল মোটামুটি অন্ধকার। গ্রামে তখন পল্লী বিদ্যুৎ পৌঁছালেও সন্ধ্যার পরে বিদ্যুৎ একেবারেই থাকতো না, তাই ঘরে ঘরে হ্যারিকেন, কুপিবাতি বা মোমবাতি ব্যবহার করা হতো। সেই ঘরের পর্দা সরিয়ে আমি দেখলাম ঘরের মাঝখানে একটা বড় বিছানা, যার উপর মশারি টানানো ছিল, আর একটু সামনে ডান দিকে টুলের উপর একটি কুপিবাতি চলছে। আর মশারিটার জন্য যেন রুমে আরো বেশি অন্ধকার অন্ধকার একটা ভাব তৈরি হয়েছে। আমাকে মহিলা বিছানার পাশে দাঁড় করিয়ে রেখে মশারিটি তুলে একটু সাইডে সরিয়ে আমাকে বসতে বললেন। আমি ওনার নাতিকে দেখার জন্য তার হাতটা ধরার আগে আমার মোবাইলের টর্চ জ্বালানোর কথা ভাবলাম, কারণ রুমটা এত বেশি অন্ধকার লাগছিল যে রোগী দেখা সম্ভব ছিল না। ভাবনা অনুযায়ী টর্চ জ্বালিয়ে ওনার নাতির হাতের পালস চেক করার জন্য হাত ধরে ছেলেটার চেহারার দিকে তাকাই, আর দেখতে পাই যে ছেলেটি আমায় দেখে হাসছে। কিন্তু ছেলেটার চেহারা দেখে আমি 2 হাত দূরে ছিটকে পড়ে যাই। আপনারা হয়তো ভেবেছেন যে কোনো ভৌতিক চেহারা ছিল বিধায় ছেলেটাকে দেখে আমি ছিটকে পড়ে গিয়েছিলাম বা ভয় পেয়েছিলাম, কিন্তু আসলে তা নয়। আসলে তার চেহারাটা ছিল অবিকল আমারই মতো। আমার মনে হচ্ছিল আমি যেন আমার দিকে তাকিয়ে হাসছি। এই দৃশ্য দেখে আমি মহিলার দিকে তাকিয়ে দেখলাম তার চেহারাটা কেমন যেন সাদাটে হয়ে গেছে, আর তার মুখ দিয়ে লালা ঝরছে। মহিলাটি তাকিয়ে এমন সময় বিছানায় থাকা ছেলেটি আমার বাম হাত চেপে ধরে আমাকে বলে, কথা বলিস না, আয় আয়, ও তোকে ডাকছে, ও আসছে, ও আসছে, দেখতে পাচ্ছিস, ও আসছে। আমি এই কথা শুনে সজোরে আমার হাত ছাড়িয়ে নিয়ে দৌড় দিব, এমন সময় সেই বৃদ্ধা আমার সামনে আমার পথ আটকে দাঁড়ায় আর বলে, তোর দাদিকে দেখবি? চলে গেছে সে। কিরে, দেখবি? তোকে দেখতেই হবে, দেখ দেখ, আরে দেখ না ছেলে। এই বলে সে আমার হাত ছেড়ে 2 হাত উঁচু করে আমার সামনে দাঁড়িয়ে যায়, আর নিমিষে আমি দেখি আমার থেকে একটু দূরে সরে যাচ্ছে, আর তার চেহারা থেকে পোকা গড়িয়ে পড়ছিল, আর গলায় দড়ি পেঁচানো ছিল। জিভটা যেন বেরিয়ে আসছে, চোখ দুটো যেন কুঠুরি ফেটে বের হয়ে আসবে। এমন দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই এবং জ্ঞান ফিরলে দেখি আমি আমার বাসায় আমার বিছানায় শুয়ে, আমার পাশে ক্লিনিকের একজন স্টাফ বসেছিল, আর আমার বিছানার পাশে গ্রামের কয়েকজন লোক দাঁড়িয়েছিল। ক্লিনিকের স্টাফের নাম ছিল আলমগীর। আমি জ্ঞান ফিরে রাতের ঘটনার কথা মনে পড়তে লাফিয়ে উঠলাম, আর আলমগীরকে সব ঘটনা বলতে গিয়েও বলতে পারলাম না, কারণ আমার মুখ দিয়ে কোনো আওয়াজ তখন বের হচ্ছিল না। এটা যে কতটা যন্ত্রণা সেটা যার হয় সে ছাড়া কেউ বুঝতে পারবে না। আলমগীর আমাকে সান্ত্বনা দিয়ে পানি খাইয়ে আমাকে কিছুটা স্বাভাবিক করে তোলে, আর আমি তখন কিছুটা কথা বলার মতো অবস্থায় চলে এলে সবাই আমাকে জিজ্ঞাসা করে আমি পূর্ব পাড়ার বাঁশঝাড়ের নিচে কেন পড়েছিলাম, আর সেখানে কেন আর কিভাবে আমি এলাম সেই রাতের বেলা।
আমি মনে মনে ভাবলাম, কি আমি বাঁশঝাড়ের মাঝে পড়েছিলাম, কিন্তু আমি তো ওই মহিলার বাসায় ছিলাম। এসব ভাবতে ভাবতে ওনাদের ছুড়ে দেওয়া প্রশ্নে আমি অস্থির হয়ে পড়ি, আর আমি ওনাদের কাছ থেকে সেই বরন্ত সন্ধ্যায় আসা সেই বৃদ্ধা আর তার নাতনির কথা বলি। আমার কথা শুনে ওনারা আর চোখে আমার দিকে তাকালেন, আর ওনাদের মাঝে একজন বলে উঠলেন, কি কন ডাক্তার সাহেব, ওইখানে তো বাঁশের জঙ্গল ছাড়া কিছু নাই, ওইখানে মানুষ যায় না তো, একটা মাটির ভিটা আছে, পরে সবাই গ্রাম সাইরা চইলা গেছে। এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম, আর মনে মনে ভাবতে লাগলাম যে কি হচ্ছে আমার সাথে। আজকে সন্ধ্যা থেকে বিজ্ঞানের ছাত্র আর মূলত ডাক্তার হবার ফলে আমি এইসব বিষয় কোনোদিন বিলিভ করতাম না, কিন্তু সন্ধ্যায় তাহলে কি হলো আমার সাথে? আমি নিজেকে এর সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে লাগলাম নানানভাবে, কিন্তু একটা সমস্যা রয়েই যাচ্ছে, আমি কিভাবে বাঁশঝাড়ের ভেতরে গেলাম? আর যদি কিছু বা নাই দেখি তাহলে অজ্ঞান হলাম কেন? আমি একজন ডাক্তার, আমি যথেষ্ট স্বাস্থ্য সচেতন আর সুস্থ, আর আমার মানসিকভাবেও আমি অনেক শক্ত, কিন্তু এত কিছুর পরেও আমি নিজেকে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারিনি। সেদিন রাতের বেলা গ্রামের লোকেরা যাবার পর আমি আলমগীরকে রাতে আমার সাথে থাকতে বলি, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম। আমার কথায় আলমগীর রাজি হয়ে যায়। গ্রামের মানুষটা খুবই ভালো বিধায় ওনারা আমার আর আলমগীরের খাবারের ব্যবস্থা করে দেন সেদিন রাতে। রাতের বেলা খাবার শেষ করে আমি আর আলমগীর ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। প্রতিদিন বাড়ি ফেরার আগে কয়েল কিনে আনতাম যেন মশা কামড়াতে না পারে। সেদিন আর আনা হয়নি ভেবে আমি আমার সুটকেস থেকে মশারি বের করে চারপাশে দড়ি লাগিয়ে বিছানার উপর মশারি টানিয়ে দিলাম আর ঘুমাবো বলে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার প্রচণ্ড শীত লাগতে শুরু করলো, আর আলমগীরকে ডাকতে লাগলাম। কিছুক্ষণ ডাকার পর আলমগীর উঠে আমার গায়ে হাত দিয়ে বলে, ইয়াল্লাহ স্যার, আপনার শরীর তো পুড়ে যাচ্ছে, আপনার ঘরে ওষুধ নাই? আমি আলমগীরকে বলি, পাশের ঘরের আলমারির ওপরে ওষুধের বাক্স রাখা আছে। ওষুধের বাক্স আনতে আলমগীর চলে গেলে আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। 1 মিনিটের ভেতর আলমগীর এসে আমাকে ওষুধ খাওয়ানোর জন্য পানির গ্লাস এনে আমার পাশে বিছানায় বসে মশারি একটু সাইডে সরিয়ে যেই আমাকে ওষুধ দিতে যাবে, আমি তৎক্ষণাৎ আমার জীবনের সবথেকে বড় একটি ধাক্কা খাই। আমি দেখলাম আমি নিজেই ওষুধ আর পানির গ্লাস হাতে নিয়ে বিছানার পাশে বসে আছি। এটা দেখে আমি জোরে চিৎকার দিতে চেষ্টা করেও পারি না, কারণ আমার তখন প্রচণ্ড জ্বর, তাই শক্তি ছিল না। আমি জোরে চিৎকার দিতে চেষ্টা করেও পারিনি। কিন্তু হ্যারিকেনের আলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে আমার মতো দেখতে সেই জিনিসটি আমার মুখের কাছে টিনের গ্লাসে করে আনা পানি আমার মুখের কাছে এনে আমার গাল হাত দিয়ে জোরে চাপ দিয়ে আমাকে সেই পানি খাওয়াবার চেষ্টা করছিল। আর কিছুটা পানি আমার মুখে সে দিয়েও দেয়। আমার দম আটকে যাচ্ছিল। গলায় পানি পড়ে যাওয়ার ফলে আমি দম নেবার জন্য কিছুটা পানি গিলে ফেলি আর বিছানা থেকে উঠে বসার চেষ্টা করি। আমার সে চেষ্টা ওই জিনিসটার কারণে বিফল হয়ে যায়, কারণ সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আর গলা টিপে ধরে বলে, তোর বাবা এসবের মূলে, দেখবি তোর দাদি কিভাবে মরেছিল, ও আসছে, ও তোকে সব দেখাবে, সময় শেষ তোর, দিন গুনতে থাক, দাদির কাছে যাবি না? যাবি না তুই? বল, যাবি না? যাবি? আমি কিন্তু তোর মাথা নেব আগেই বলে রাখছি। এই বলে সে গলা ছেড়ে দেয়। এরপর আবার আমি অজ্ঞান হয়ে যাই। সকালবেলা আমার জ্ঞান ফিরলে আমি দেখলাম আমার পাশে সেই গ্রামের লোকজন আলমগীর দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে ছিল আমার কলিগ মুসা। আমি আলমগীরকে জিজ্ঞাসা করলাম রাতে সে ওষুধ আনতে গিয়ে কেন দেরি করছিল। আলমগীর আমাকে বলল, স্যার আপনার কি হয়েছে? আমি তো 1 মিনিটও সময় লাগাই নাই ওষুধ আনতে গিয়ে আপনার গোঙানির শব্দ শুনে আমি এসে দেখি আপনি নিজেই নিজের গলা টিপে ধরে রাখছেন, আর কি যেন বলছেন যে দাদির কাছে যাবেন, দাদির মতো মরবেন। পরে দেখি আপনার মাথার কাছে পানি পড়ছিল আর আপনার মুখ পুরো ভেজা ছিল। কি হয়েছে স্যার? আলমগীরের কথা শুনে আমি আলমগীরকে জোরে করে বলে উঠি, তুমিও শুনেছ আমার দাদির কথা? তুমিও? আমার কথা শুনে মুসা আমাকে শান্ত করে এবং বলে, স্ট্রেস আর জ্বরের জন্য আমার সমস্যাগুলো হচ্ছে। কিন্তু আমার মনে প্রশ্ন থেকেই যায় যে আলমগীরও তো আমার দাদির কথা শুনল, তাহলে আমি ভুল কিভাবে ভাবছি, আর আমার দাদিরই বা কি ঘটনা? এরপর মুসা প্রাইমারি ভাবে আমাকে চেক করে এবং বলে আমি যথেষ্ট সুস্থ। রাতের জ্বরটাও তখন আর ছিল না, কিন্তু আমার গলায় আমারই আঙুলের ছাপ স্পষ্ট। মুসার
কথা শুনে আমি আরো ঘাবড়ে যাই, কারণ আমি যদি সুস্থই হই তবে আমি কেন ভুলভাল দেখব? আর ডাক্তারি পড়ার সময় কত কিছু দেখেছি, অ্যানাটমি, লাশ, কিন্তু ভয় তো পাইনি, আর ভুলভাল ভাবনাও আসেনি। তাহলে এখন হচ্ছেটা কি? এইসব এত জলদি আমার সাথে হয়ে যায়, আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, আর অনেকটাই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। মুসা আর আলমগীর আমাকে রেখে ক্লিনিকে যাবার জন্য পা বাড়াতে গেলে আমিও তাদের সাথে ক্লিনিকে যাব বলে জানাই। আর আমি এক মুহূর্ত এখানে থাকতে চাচ্ছিলাম না। ওদের অনেক বারণ করার পরেও আমি ওদের ক্লিনিকে চলে যাই। ক্লিনিকে গিয়ে আমি আমার চেম্বারে বসে আমার মাকে একটা ফোন দিয়ে সব ঘটনা জানাই। আর আমার মা আমার কথা শুনে আমাকে জিজ্ঞেস করেন আমার কোমরে বাঁধা তাবিজটা আছে কিনা। বলে রাখা ভালো যে খুব ছোটবেলায় কিছু সমস্যার কারণে আমার কোমরে আমার মা কোনো এক হুজুরের কাছ থেকে নিয়ে আসা তাবিজ বেঁধে দিয়েছিলেন। তখন মোটামুটি ছোট থাকার ফলে ওই সমস্যাগুলির কথা আমার জানা ছিল না। আমার মা আমাকে তাবিজের কথা জিজ্ঞেস করলে আমি আমার কোমরে হাত দিয়ে দেখি আমার কোমরে কোনো তাবিজ বা সুতা কিছুই ছিল না। আমার তখন মনে হলো বেশ কিছুদিন আগে গোসল করার সময় তাবিজের সুতা অনেক দিন কোমরে থাকার ফলে নষ্ট হয়ে ছিঁড়ে গিয়েছিল। তাই আমি সেই তাবিজ আর সুতো খুলে আমার বাথরুমের একপাশে রেখে দিয়েছিলাম, কিন্তু মনের ভুলে আর তাবিজটা পরাই হয়নি। আমি আমার মাকে এই কথা জানালে উনি আমাকে অনেক বকাঝকা করেন আর বলেন উনি আমার বাবাকে নিয়ে গ্রামে আসবেন আজকেই। আমি আমার মাকে বলি যে ওনাদের আসার দরকার নেই, আমিই বাড়ি যাব। কিন্তু আমার মা আমাকে বলেন খবরদার আমি যেন একবারও আসার কথা ভুলেও চিন্তা না করি। এই বলে আমার মা ফোন কেটে দেন। মায়ের কথা শেষ করে আমি ভাবছিলাম যে মা এভাবে রিয়্যাক্ট করলেন কেনই বা এই তাবিজ এত জরুরি, আমি যেতে চাইলে এত কড়া ভাষায় মানাই বা কেন করবেন। এসব ভাবতে ভাবতে চেয়ারে বসে আমি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি 3 জন লোক একটা মরুভূমির মতো জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি। তারা আমার সামনে হাঁটছেন আর আমি পেছনে পেছনে। তাদের মাঝে 2 জন পুরুষ আর 1 জন মহিলা। হেঁটে হেঁটে কিছু দূর যাবার পর মরুভূমির মাঝে একটি জায়গায় গোল বৃত্তাকার একটি ছায়া দেখতে পেলাম আমরা। আমি স্বপ্নের মাঝেই ভাবছিলাম মরুভূমির মাঝে ছায়া কিভাবে আসতে পারে। হঠাৎ সেই 3 জন লোক পেছন ফিরে আমার দিকে তাকালেন আর একসাথে বলতে লাগলেন আজ শুক্রবার, আমরা জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু তুমি এই ছায়ার ভেতরেই থাকবে, তুমি আর এগোতে পারবে না, তোমার সাথে আমাদের যাত্রা এখানেই শেষ। এই বলে ওনারা চলে যাচ্ছিলেন। আমি ওনাদের চেহারা দেখে 3 জনের মাঝে 2 জনকে চিনতে পারলাম, কারণ ওনাদের মাঝে একজন ছিলেন আমার মা, আরেকজন আমার বাবা, আরেকজন ছিলেন একজন বৃদ্ধ লোক। উনি আমাকে বললেন বাবা, আমার আর কিছুই করার নাই, আমাকে মাফ করে দিও, আল্লাহর দরবারে ক্ষমা চাইবো কিছু না করতে পারার জন্য। ওনার কথা শেষ করে চলে যাচ্ছিলেন আর আমি ওনাদের সাথে যেতে চাইলেও পারছিলাম না, কারণ আমার পা চলছিল না আর আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি চিৎকার করার চেষ্টা করতে লাগলাম সমস্ত শক্তি দিয়ে। হঠাৎ আমার ঘুম ভাঙলো ক্লিনিকের এক নার্সের ধাক্কায়। উনি আমাকে বললেন আমি নাকি ঘুমের মাঝে চিৎকার করছিলাম। আমি ঘুম থেকে উঠে দেখি প্রায় রাত হয়ে গেছে। আমি আমার মোবাইল ফোন হাতে নিয়ে দেখি আমার মোবাইলে 17টা মিসড কল আমার ফোনে ভাসছিল। আমি তড়িঘড়ি করে বাবাকে ফোন দেই আর আমার বাবা আমার উপর রাগ করে অনেক কথা শোনালেন আর এও বললেন ওনারা 30 মিনিটের মাঝে ক্লিনিকে পৌঁছে যাবেন। আমিও অপেক্ষা করতে লাগলাম। আর কিছুক্ষণ পর মা ও বাবা এলেন ক্লিনিকে। ওনাদের সাথে একজন বৃদ্ধ হুজুর ছিলেন। আমি হুজুরের চেহারা দেখে নিজেকে সামলাতে পারছিলাম না, কারণ সেই হুজুরের চেহারাটি ছিল আমার স্বপ্নে দেখা সেই 3 জন ব্যক্তির মাঝের তৃতীয় ব্যক্তিটির মতো। নিজেকে কিছুটা সামলে নিয়ে আমি হুজুরকে সালাম দিয়ে বলি যে ওনাকে আমি স্বপ্নে দেখেছি একটু আগে। উনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি ঠিক কি দেখেছি স্বপ্নে। আমি ওনাকে আমার স্বপ্নের কথা বললে ওনার চেহারায় কেমন একটা কালো ছাপ পড়ে গেল। উনি কিছু না বলে আমার মা বাবার দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়লেন। আমার মা কাঁদো কাঁদো কণ্ঠে হুজুরকে বললেন আমার ছেলেকে বাঁচান হুজুর। আমার বাবা সব শুনছিলেন এতক্ষণ। হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে আমার গালে জোরে একটা চর বসিয়ে দিলেন। তুই তাবিজ কেন খুললি? আর কয়েক বছর পর খুললে কি হতো? এই কথা বলে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমার বাবার কান্না শুনে মুসা আমাদের দিকে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু ওকে আমরা কেউ কিছু বলতে পারলাম না। ও আমার বাবাকে সান্ত্বনা দিয়ে চলে যায়। এরপর আমরা বাসায় ফিরে যাই। বাসায় ফেরার এতটা পথে আমি আমার বাবা, মা এবং হুজুর কেউ একটা শব্দও বিনিময় করিনি, কিন্তু আমার কানের কাছে বারবার কিছু শব্দ ভেসে আসছিল। কিরে, সময় তো শেষ তোর, আমার কাছে আয়, দাদির মতো আয়, দাদির মতো আয়, দাদির মতো।
এই বলে আস্তে আস্তে শব্দগুলো ক্ষীণ হয়ে আসছিল। আমি আমার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম উনি আমাকে কিছু বলছিলেন কিনা। উনি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে কেঁদেই যাচ্ছিলেন আর কেঁদেই যাচ্ছিলেন। আস্তে আস্তে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়িতে ফিরতেই দেখি গ্রামের বেশ কিছু মানুষ আমার বাসার সামনে আমার জন্য রাতের খাবার রান্না করে নিয়ে বসে আছে। আমার মা বাবাকে দেখে ওনারা আমার মা বাবার জন্যও খাবার রান্না করতে চলে যান। ভাবুন, গ্রামের মানুষরা কতটা ভালো হয়। যাই হোক, বাসায় ফিরে পানি খেয়ে আমার বাবা মার সাথে কথা বলে হুজুর বাইরে চলে গেলেন। একটু পর বাইরে থেকে আজানের শব্দ ভেসে আসলো, কিন্তু গ্রামের মসজিদ ছিল অনেক দূরে। তাহলে এখানে আজানের শব্দ? বুঝতে বাকি রইল না এটা সেই হুজুরের কাজ। এরপর ঘরের চারপাশে কিছুটা মাটিতে পোতার আওয়াজ শুনতে পাই আর সূরা বাকারার আয়াত শুনতে পাই। প্রায় 30 মিনিট বাইরে থাকার পরে হুজুর ফিরে এলেন আর আমরা সবাই আমাদের শোবার ঘরে বসেছিলাম। এর কিছুক্ষণ পর গ্রামের লোকেরা আরও খাবার রান্না করে আমাদের জন্য নিয়ে আসেন আর আমাদের কথা শুনে বসে পড়েন। তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম ওটা কিসের তাবিজ ছিল আর কেনই বা তারা তাবিজটা খোলার ফলে এমন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আমার কথা শুনে আমার মা কাঁদছিলেন আর আমার বাবা আমার ছোটবেলার ঘটনা বললেন আমাকে। উনি বলছিলেন ছোটবেলায় আমার উপর জিনের ছায়া ছিল, সেই জিনটির মালিক ছিলেন আমারই নিজের দাদু। বলতে লজ্জা লাগে তবুও বলি, আমার দাদু নাকি একজন কালো জাদুকর ছিলেন আর তার কারণে অনেক মানুষের ক্ষতি হয়েছে। তিনি ক্ষতি করে বেড়াতেন। আমার দাদু আমার বাবার জন্মের আগে থেকে এসব করতেন আর সেই কাজের মাধ্যমে আয় করা টাকা দিয়েই নাকি আমার বাবাকে লালন পালন করতেন। কিন্তু আমার দাদি একদিন ওনার এই কালো জাদুর ঘটনা জেনে যান আর উনি নিজের ছেলেকে হারামের টাকায় বড় করতে চান না বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন আমার বাবাকে নিয়ে। আর বাড়ি ফিরে সবাইকে দাদুর কথা জানান। বাসার মানুষ ক্রুদ্ধ হয়ে দাদুর বাড়িতে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এর কিছুদিন পর নাকি আমার দাদি পাগল হয়ে গিয়েছিল আর মারা গিয়েছিল 5 মাসের মাথায়। উনি মারা যাবার আগে নাকি অদ্ভুত আচরণ করতেন। উনি নাকি চিরুনি দিয়ে নিজের চুল ছিঁড়তেন আর গোসল না করার ফলে মাথা থেকে চুলের সাথে উঠে আসা কি নাকি সব বেছে বেছে খেতেন। আর একদিন দেখা যায় আমার দাদি গায়ে পোকা হয়ে গিয়েছিল। অনেক কবিরাজি তদবির চলছিল আমার দাদির জন্য, কিন্তু উনি বাঁচেননি। একদিন ছনের ছাদের বাঁশের সাথে দড়ি পেঁচিয়ে সেটি গলায় দিয়ে আত্মহত্যা করেন আমার দাদি। আসলেই কি সেটা আত্মহত্যা ছিল নাকি অন্য কিছু? আমার দাদি মারা যাওয়ার পর আমার বাবা তার খালার কাছে বড় হন। অনেক বছর কেটে যায়। আমার বাবা বিয়ে করেন আমার মাকে। বিয়ের 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। আর একদিন হঠাৎ গ্রামের বাড়িতে আমার দাদু কোথা থেকে যেন আমাদের কাছে আসেন। আমি তখন খুব ছোট, উঠোনে হামাগুড়ি দিয়ে খেলছিলাম। আমার বাবা মা ঘরের ভেতরে কাজ করছিলেন সবার সাথেই। হঠাৎ আমার কান্নার শব্দ শুনে ওনারা উঠোনে এসে দেখেন আমার দাদু আমাকে কোলে নিয়ে আমার মাথায় কালো রঙের তিলক লাগিয়ে আমার কানের কাছে কি যেন পড়ছিলেন। আমার বাবা এটা দেখে আমাকে জোর করে দাদুর কোল থেকে নিয়ে আমার দাদুকে ধাক্কা দিয়ে ফেলে দেন। আমার দাদু খুব ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে বলেছিলেন, তুইও তোর মায়ের মতো আমার সাথে দুর্ব্যবহার করলি। আমার ছেলে হয়ে তুই আমার গায়ে হাত তুললি। আমার কাছ থেকে আমার ছেলেকে সরানোর জন্য তোর মাকে কি করেছি দেখেছিলি তুই? এবার তোর কাজের জন্য তোর কাছ থেকে তোর ছেলে কেড়ে নেব আমি। দেখবি ছেলে হারানোর কি যন্ত্রণা। তোর মায়ের মতো করে তোর ছেলেকেও নিয়ে যাব, পারলে আমাকে আটকাস তোরা। এই কথা বলে আমার দাদু নাকি সেখান থেকে চলে যান। আমার পরিবারের বাকি সদস্যরা নাকি আমার দাদুকে ধরতে গেলে আমার বাবা বলেন যে যত যাই হোক তিনি হচ্ছেন বাবা, আর বাবাকে কিছু করে পাপের ভার নাকি তিনি অর্থাৎ আমার বাবা বহন করবেন না। কিন্তু দাদুর কথা শুনে আমার বাবা ঘাবড়ে গেলেও নাতির কোনো ক্ষতি দাদু করবেন না এই ভেবেই আমার বাবা বিষয়টি ভুলে যান। কিছুদিন পর থেকে নাকি আমার আচরণের পরিবর্তন আসে। অকারণে ঘন্টার পর ঘন্টা আমি কাঁদতাম আর রাতের বেলা মাঝে মাঝে আমাকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু সকালে পাশের বাড়ির বাঁশ ঝাড়ের সামনে নাকি আমাকে পাওয়া যেত। এসব দেখে ভয়ে আমার বাবা আমাকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেব বলেন আমার দাদু নাকি খুব নিকৃষ্ট একটি কাজ করেছেন, আমার ওপর নাকি জিন চালান দিয়েছেন। আমার বাবা এইসব শুনে ভাবতে লাগলেন যে একজন দাদু কিভাবে তার এত ছোট নাতির সাথে এই সমস্ত কাজ করতে পারে। এরপর এর প্রতিকার চাইলে হুজুর কিছু কাজ করে সেই জিনকে হাজির করেন এবং তাকে একটি বোতল পানি ভরে সেই বোতলের ভেতরে বন্দি করে ফেলেন। আর বোতল থেকে কিছু পানি একটা তাবিজের উপর লাগিয়ে দোয়া পড়ে ফোঁ দিয়ে আমার কোমরে তাবিজ বেঁধে দিলেন এবং বললেন 30
অর্থাৎ আমার বয়স 30 হবার আগে যেন এই তাবিজ না খোলা হয়। যদি খোলা হয় তো এই জিন বোতল থেকে মুক্ত হয়ে যাবে। খুবই নিকৃষ্ট কালো জাদু হবার ফলে জিনটা খুব শক্তিশালী ছিল, তাই তাকে একেবারে নিধন করা যায়নি, আর একে নিধন করার ক্ষমতাও নাকি হুজুরের ছিল না। আমার বাবার কাছ থেকে এসব শুনে আমি যেন আকাশ থেকে পড়ি, আর আমার নিজের জীবনে কি হবে তা না ভেবে আগে এটা ভাবি যে আমার দাদু কিভাবে পারলেন এই জঘন্য কাজ করতে। আমি যখন ভাবছিলাম তখন হুজুর বললেন, এখন কিছু করা একেবারে অসম্ভব। এই জিন আমাকে সেদিন রাতের বেলা, অর্থাৎ যেদিন আমি আমার বিছানায় মশারি টানিয়ে শুয়েছিলাম, সেদিন রাতের বেলা যে পানি খাইয়েছিল সেটির ফলে আমার সাথে সে জড়িয়ে গেছে। আর এই গ্রামের যেই বাঁশঝাড়ে আমি পড়েছিলাম রোগী দেখতে গিয়ে, সেই বাঁশঝাড়ে তার বাস এখন। বাড়ি বন্ধ করে আজান দেওয়ার সময় হুজুর সেটা বুঝতে পারছিলেন, তাই আমাকে যত দ্রুত সম্ভব গ্রাম ত্যাগ করতে বললেন। সেদিন রাত্রে আমাদের কারো ঘুম হয়নি। আমি আমার ঘরে ঘুমানোর সময় আমার মা বাবা আমার ঘরে এসে কাঁদতে লাগলেন। হঠাৎ উনি কেন কাঁদছেন জিজ্ঞেস করতেই উনি বললেন, ঘুমের মাঝে কেউ ওনাকে বলছিল খুব ক্ষীণ আর ফিসফিস সুরে, আয় আয় দেখে যা, ছেলেকে শেষবার দেখে যা, আয় আয় দেখে যা। এরপর আস্তে আস্তে ফিসফিস আওয়াজ রাগান্বিত আওয়াজে পরিণত হয়। আমার কাছে বাধা দিবি? তোর ছেলের বাবাকে জিজ্ঞেস কর ওর মায়ের সাথে কি হয়েছিল, দেখে যা, আয়। এসব শুনে আমার মায়ের ঘুম ভাঙার পর উনি ঘরে এসে আমাকে সব বলেন আর অঝরে কাঁদতে থাকেন। এই বলে আবরার সাহেব দীর্ঘশ্বাস ফেলে আমাদের বললেন যে এখন ওনার মা বাবা বাড়িতে নাকি ওনার জিনিসপত্র গোছাচ্ছিলেন, সেখান থেকে চলে যাবেন বলে। আর উনি কাজের এক ফাঁকে দোকানে এসে বসছিলেন, কারণ ওনার মন বাড়িতে টিকছিল না। আবরার সাহেবের বাসায় নাকি সেই চায়ের দোকানের লোকটাও ছিল সেদিন রাতে। উনি আমাদের ঘটনাটি বলতে চাননি, কারণ একজন ডাক্তার হয়ে আমাদের মতো বিজ্ঞানমনা ব্যক্তিদের এই ঘটনা বললে আমরা যদি ওনাকে পাগল ভাবি। আর উনি ঘটনাটি মূল দোষী ওনার নিজের দাদু হওয়ায় ঘটনাটি বলতে অস্বস্তি বোধ করছিলেন। আবরার সাহেবের কথা শুনতে শুনতে কখন যে পরন্ত বিকেল হয়ে গিয়েছিল আমি আর জনি সেটা খেয়াল করতে পারিনি। আমাদের খেয়াল ফেরে আমার আম্মুর ফোন কলে। আমার আম্মু ফোন করে জিজ্ঞেস করেন যে আমি কোথায় আর বাসায় কেন আসছি না। আমি 2 ঘন্টার মধ্যে ফিরছি জানিয়ে ফোন রেখে দিয়ে সেখান থেকে জনিকে নিয়ে রওনা হয়ে যাই বাসার উদ্দেশ্যে। ফেরার আগে আবরার সাহেবকে আমি বা জনি কেউ কিছু বলতে পারিনি, কারণ আমরাও রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম এই লোমহর্ষক ঘটনাটি শুনে। এরপর আবরার সাহেবের মোবাইল নাম্বার নিয়ে আমি আর জনি চায়ের বিল পরিশোধ করে সেখান থেকে উঠে পড়ি। ফেরার সময় আবরার সাহেবের ভয় মাখা মুখ দেখে আমার খুব খারাপ লাগছিল। আমিও একজন ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম, আমি জানি কেমন লাগে এই অনুভূতিগুলো। বাসায় ফেরার জন্য গাড়িতে উঠে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, কারণ নিজের আপন রক্ত কিভাবে এই কাজ করতে পারে, আর সে যদি হয় নিজেরই দাদু, কিভাবে পারে মানুষ এত নিষ্ঠুর হতে। বাসায় ফিরে আবরার সাহেবের সাথে এরপর কি হয়েছিল ভাবছিলাম আমরা। উনি কি পেরেছিলেন এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে? কি হয়েছিল ওনার সাথে? এখন কেমনই বা আছেন তিনি? ওনাকে আমরা ফোন করতে চাচ্ছিলাম, কিন্তু ফোন করে কি বলবো আর কি জিজ্ঞেস করব ভেবে না পাওয়ার কারণে কয়েকদিন আর ফোন করতে পারিনি, কারণ যার কষ্ট সেই বোঝে। ফোন দিয়ে খামোখা সেই কষ্ট বাড়াতে চাইনি, কিন্তু জানার আগ্রহ কিছুতেই ত্যাগ করতে না পারায় কিছুদিন পর আমি আর জনি আবরার সাহেবের ফোনে ফোন করেছিলাম, কিন্তু ওনার মোবাইল ফোন বন্ধ ছিল। এর মাঝে বহুবার ফোন করেও নাম্বার বন্ধ পেয়েছি। লাস্টবার যখন ফোন করেছিলাম একজন ভদ্রলোক ধরেছিলেন আর বলেছিলেন যে আবরার সাহেব নামে উনি কাউকে চেনেন না, আর এই সিমটি উনি কয়েক মাস আগে কাস্টমার সার্ভিস থেকে নিয়েছেন নতুন সিম হিসেবে। এরপর আর কখনো ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। জনিদের পরিবারের সাথে পরিচিত হবার কারণে আমি জনিকে বলেছিলাম যেন আবরার সাহেবের পরিবারের খোঁজ নেয় সে, কিন্তু সে আমাকে জানিয়েছিল অনেক চেষ্টা করেও তাদের পরিবারের কারো সাথে যোগাযোগ করা যায়নি। এই ছিল আজকের মতো ঘটনা। কিছু ঘটনার শেষ প্রান্তে আমরা কখনোই পৌঁছাতে পারি না। অমীমাংসিত কিছু জিনিস আমাদের এই জীবনে রয়েই যায়। এই যেমন জিন জাতি কেন মানুষের পেছনে লেগে থাকে এর কোনো
এক্সপ্লেনেশন নেই। কালো জাদুই বা মানুষ কেন করে, কি লাভ আর অন্যের ক্ষতি করে, এর কোনো ব্যাখ্যা আছে? না, নেই। থাকলে সেটি আমার জানা নেই। কারো জানা থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে এতটা সময় আমাদের ঘটনাটি শোনার জন্য। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। ঘটনাটি কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি আর কতটা ভয় লেগেছে ঘটনাটিতে আমি জানি না। কতটুকু ভয় ছিল সেই বিচারটা লিসেনারদের কাছেই ছেড়ে দিলাম। অনিচ্ছাকৃত ভুলের জন্য আবারও ক্ষমা প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সাবিত ফ্রম ময়মনসিংহ। সবাই আসসালামু আলাইকুম লিসেনার্স, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ইব্রাহিম ফ্রম লালবাগ, ঢাকা। বর্তমানে ভূত.com এর একজন মডারেটর আমি। আর আজকে যে ঘটনাটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, এই ঘটনাটা আশা করছি আপনারা সবাই জানেন যে কি রিলেটেড ঘটনা। এটা একটা জিন রিলেটেড ঘটনা এবং যিনি আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে হায়দার ভাই। তিনি আমাকে ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং তারপর আমি তার কাছ থেকে ঘটনাটা শুনতে পারি। সো আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। তো ঘটনাটি আজ থেকে বেশ কয়েক বছর আগের একটা ঘটনা। তখন হায়দার ভাই হোস্টেলে থাকতেন, ঢাকার কোনো একটা হোস্টেলেই পড়াশোনা করতেন। তো তাদের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি তাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। তাদের ফ্যামিলিতে তার ফুপা, আম্মু, আব্বু এবং নানা, নানি, চাচাতো, মামাতো বোন, কাজিনরা সবাই একসাথেই তারা থাকতো। তো এটা মেনশন করা জরুরি ছিল বলে আমি করলাম। তো তিনি হোস্টেলে যখন পড়াশোনা করতেন, একদিন তাদের হোস্টেলে মানে ছুটি দেয় এবং সেই ছুটিতে সে যখন তাদের বাসায় আসে হায়দার ভাই, তখন তিনি যেটা দেখেন যে তার ফুপা অসুস্থ খুব, এবং খুবই সিরিয়াস লেভেলের অসুস্থ, এবং তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি। তো তিনি এটা দেখেন এবং এ নিয়ে বেশ কিছু মানে কথাও হয় তাদের ফ্যামিলিতে, এবং তার শ্বাসকষ্টের রোগ ধরা পড়ে তার ফুপার। এবং এটা যখন ধরা পড়ে তখন কেন এই শ্বাসকষ্টটা, মানে তিনি খুব সুস্থই ছিলেন, হঠাৎ করে তার এই অসুখগুলো ধরা পড়ে। তো এটা নিয়ে তাদের ফ্যামিলি তো দৌড়াদৌড়ি হয় এবং সে সেটা দেখে। সে তখন হায়দার ভাই তখন ছোটই ছিল মোটামুটি। তো এগুলা দেখতে দেখতে তিনি আবারও তার যাওয়ার সময় হয়ে যায় এবং তিনি হোস্টেলে ফিরে যান। এবং আসলে তখন এটা নিয়ে অনেক দেখানো হয় এবং ডাক্তার দেখানো হয়, বাট কেন হলো, কি হলো, এগুলা কিছুই ধরা পড়ে না। এবং তিনি যখন ছিলেন তখন তিনি এটাও দেখেছেন যে অনেক কিছু করার পরও তার মানে তিনি সুস্থ হচ্ছিলেন না। অনেক কিছু দেখানোর পর, অনেক ডাক্তার দেখানোর পরও তার ফুপা সুস্থ হচ্ছিল না। তো যাই হোক, তিনি হোস্টেলে ব্যাক করেন। আবার হোস্টেলে ব্যাক করার পর তার দিন যায় এভাবেই। তো হঠাৎ একদিন হায়দার ভাই ঘুমিয়ে আছেন এবং সকালে তার ঘুম ভাঙে তার মায়ের কলে। এবং হোস্টেলে লিসেনার্স আপনারা জানেন সবসময় মোবাইল অ্যালাউ করে না। তো তাদের সিকিউরিটির কাছে মোবাইল ছিল, সিকিউরিটি ইনচার্জ যিনি ছিলেন হোস্টেলের, তার কাছ থেকে তাকে ফোন দেয় তার মা। তো তিনি হায়দার ভাই তখন ফোন ধরেন এবং তখন তার মা তাকে বলে যে তার ফুপার অবস্থা খুবই খারাপ, তিনি হয়তো বাঁচবেন না। এবং তিনি মানে হায়দার ভাই যাতে বাসায় এসে তার ফুপাকে শেষবারের মতো দেখে যায় এবং তার ফুপা আসলে তাকে শেষবারের মতো দেখতে চায়। সো হায়দার ভাই বলে যে তার সামনে এক্সাম আছে, যার কারণে তিনি এই সপ্তাহে আসতে পারবেন না, এক্সামটা শেষ হলে হয়তোবা তিনি আসবেন। তো তার মা বলে আচ্ছা ঠিক আছে বাবা। তো এই বলে যখন ফোনটা রেখে দেয়, তো এরকম একদিন যেতে থাকে। তো তার ফুপার অবস্থাও দিন দিন আসলে খুব খারাপ হতে থাকে। এবং এমন একদিন হঠাৎ করে হায়দার ভাই আরো একটা কল পায় সকাল সকাল, এবং তিনি শুনতে পারেন যে তার মা বলছে যে ফুপা আর নেই, তুই একটু জলদি বাসায় আয়। তো এটাই খুবই শকিং নিউজ ছিল হায়দার ভাইয়ের জন্য। কিন্তু হায়দার ভাই আরো একটা জিনিস লক্ষ্য করে যে তার মায়ের ভয়েসটা কেমন জানি একটু চেঞ্জ, মানে একটু চেঞ্জ মনে হচ্ছে। তো তিনি হয়তোবা ভেবে নিয়েছেন যে আম্মুর হয়তোবা ঠান্ডার বা কিছু একটা লেগেছে, বা এটা একটা মানে তিনি হয়তো একটা খেয়াল করেননি, বাট তার কাছে মনে হলো যে একটু চেঞ্জ লাগছে তার মায়ের গলার ভয়েসটা আর কি। তো তিনি কোনো কিছু চিন্তা না করে হোস্টেল থেকে বের হয়ে তার বাসায় ব্যাক করেন। এবং ব্যাক করার পর তিনি সচরাচর দেখেন যে সবাই কান্নাকাটি করছে, তার ফুপার লাশ। তিনি তখনও তার ফুপার লাশ দেখেননি, তিনি
গিয়ে নানার সাথে দেখা করেন। তার নানা দাঁড়িয়েছিল, নানা তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। সো অনেক হৃদয় বিদারক কিছু মোমেন্ট ছিল হায়দার ভাইয়ের জন্য। তো তিনি সবকিছু দেখে টেকে তার তখনও ফুপার লাশ তিনি দেখেননি। তিনি তাকে রুমে পাঠিয়ে দেওয়া হয় বাসায়। তো বাসায় রুমে গিয়ে তিনি যখন ফ্রেশ ট্রেশ হয়, তো ফ্রেশ ট্রেশ হওয়ার পর তিনি তার মার সাথে দেখা করেন। তো তখন হায়দার ভাই একটু নড়ে চড়েই বসেন, কারণ তিনি তার কাছে মনে হচ্ছিল যে তার মার আচরণটা একটু চেঞ্জ মনে হচ্ছে। আন্টি নিচেও লাশ দেখতে যায় নাই, আন্টি চুপচাপ বসে আছে খাটে, এবং আন্টি হায়দার ভাইয়ের সাথে তেমন একটা কথাও বলছে না, এবং আন্টি খুবই চুপচাপ করে বসে আছে। এবং যখন কথা বলছে, অন্যান্য ফ্যামিলি মেম্বাররা যখন তার সাথে কথা বলতে আসছে, তিনি কথা বলছে ঠিকই, কিন্তু তার ভয়েসটা একটু চেঞ্জ মনে হচ্ছে, একটু ভাঙা ভাঙা, একটু পুরুষ কণ্ঠ টাইপের, মানে ধীরে ধীরে একটু চেঞ্জ মনে হচ্ছে। পুরোপুরি পুরুষ কণ্ঠ না হলেও একটু পুরুষ কণ্ঠ মনে হচ্ছে। তো এই জিনিসটা খুবই উইয়ার্ড লাগে, এবং এটা যে শুধুমাত্র হায়দার ভাই নোটিস করছে ব্যাপারটা এমন না, বাকি ফ্যামিলি মেম্বারও খুব অবাক। আন্টির কি হলো তাহলে? তো হায়দার ভাই আসলে খুব একটা, মানে ফ্যামিলি মেম্বার আসলে ফুপার লাশ বা মানে শোকে কাতর ছিল। সো এগুলা নিয়ে আর তেমন একটা ভাবে নাই, তারা ওগুলা নিয়ে বিজি ছিল। সো তার ফুপাকে ঢাকারই কোনো একটা কবরস্থানে মাটি দেওয়া হয়। মাটি টাটি দেওয়া শেষ করে যখন হায়দার ভাইরা ফিরে, তখন তার নানা তাদেরকে বলে যে চল তোদের না গ্রামের থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো তাদের নানা হায়দার ভাই এবং হায়দার ভাইয়ের ছোট বোন এবং তার আম্মুকে, মানে তার মাকে নিয়ে তারা গ্রামের বাড়িতে চলে যায়, এবং তারপরের বাকির ঘটনাগুলো সেখানেই ঘটে। গ্রামে চলে যাওয়ার পরও এই জিনিসটা বারবারই লক্ষণীয় হতে থাকে, এবং সবাই এই জিনিসটা বারবার নোটিস করতে থাকে, এবং একটা সময় তার মায়ের ভয়েস পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়, পুরোপুরিভাবে একটা পুরুষ কণ্ঠে রূপ নেয়। তো এরকম উইয়ার্ড জিনিসটা, এবং যখন তার নানা তারপর তার ফ্যামিলি মেম্বাররা বুঝতে পারে যে জিনিসটা মোটেও স্বাভাবিক কিছু না, এবং তার মায়ের আচরণও খুবই অস্বাভাবিক ছিল। তিনি খুব চুপচাপ বসে থাকতেন, কারোর সাথে তেমন কথা বলতেন না, খুবই ঘোরের মধ্যে থাকতেন, এবং খুবই উদ্ভট উদ্ভট আচরণ করতেন, এবং যখনই কথা বলতেন তখনই তার ভয়েসটা এরকম পুরুষ কণ্ঠ এবং ভাঙা ভাঙা কণ্ঠ। মানে এটা হায়দার ভাইয়ের কাছেও খুব অবাক লাগে। তো এরকম যখন হতে থাকে, তখন তার নানা তাদের পাশের গ্রামের এক ইমামের সাথে কন্ট্যাক্ট করেন, এবং সেই ইমামকে যখন পুরো ঘটনাটা খুলে বলা হয় গ্রামে, তখন সেই ইমাম বলেন যে আমি এর কোনো সুরাহা করে দিতে পারবো না, তবে এটা স্বাভাবিক কিছু না। আমি এই একজনের ঠিকানা দিলেন সেই হুজুরের কাছে। পরবর্তীতে সবাই শরণাপন্ন হয়, এবং সেই হুজুর কিছু তাবিজ দেয়, কিছু পানি পড়া দেয়, এবং তখনও কিছু বলে না, কিছু পানি পড়া দেয়, কিছু তাবিজ দেয়, এগুলা নিয়ে, এবং এগুলা কখন কোন সময় ব্যবহার করতে হবে সবকিছু হায়দার ভাইয়ের নানাকে বুঝিয়ে দেওয়া হয়। তো একদিন হায়দার ভাইয়ের নানার বাড়ি, অর্থাৎ যেখানে তার মা ছিল, তারা ছিল তাদের গ্রামের বাড়ি, সেখানে সেই কবিরাজটা তার মাকে ঝাড়তে আসলো। তো তখন হায়দার ভাই ছিল না, হায়দার ভাই এবং কোনো কাউকে সেই রুমে প্রবেশ করতে দেয় নাই, শুধুমাত্র তার মা এবং সেই কবিরাজটি ছিল। এবং যতটুকু তারা শুনতে পায়, তার মা খুব চিল্লাচ্ছিল, এবং এই আওয়াজটা তারা বাইরে থেকে শুনতে পাচ্ছিল যে তার মা খুব চিৎকার করছিল, এবং কবিরাজ বিভিন্ন তন্ত্রমন্ত্র করছিল, বিভিন্ন ঝাড়ফুঁক করছিল। অ্যাকচুয়ালি এটা হায়দার ভাই আমাকে খুব একটা ভালোভাবে বুঝাইতে পারে নাই, কারণ তিনি সেই সময় খুব ছোট ছিলেন, তিনি জানতেন না, বা তাকে পরবর্তীতে বলা হয় না কিছু। তো সেই দিন রাতে হায়দার ভাইরা যখন ঘুমাতে যায়, তখন তার মা এবং তার মামির দিকে যখন হায়দার ভাই চোখ যায়, মামির চেহারা দেখে হায়দার ভাই খুব ভয় পায়, কারণ হায়দার ভাই তার মামিকে দেখার পর তিনি মনে করতেছিলেন যে মামি খুব ভয়ে আছে, মামি কিছু একটা দেখছে বা কিছু একটা মানে উপলব্ধি করতে পারতেছে, এরকম একটা অবস্থা। তো হায়দার ভাই আসলে তেমন একটা কিছু বলে না, মামি খুব ভয়ে থাকে, এবং প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারই আসলে খুব ভীতু অবস্থায় থাকে আন্টির এইসব কার্যক্রমে। তো গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখনও হায়দার ভাই তখনও ঘুমায় নাই ঠিক মতো। তখন হায়দার ভাই এবং তার মামি এই শব্দটা শুনতে পারে যে তাদের টিনের চালে কিছু একটা পড়তেছে, খুব ভারী ভারী কিছু একটা পড়তেছে,
এমনও না, তাদের বাড়ির আশেপাশে খুব বড় বড় গাছ আছে, যে বড় বড় গাছের থেকে অথবা ডাব নারিকেল এগুলো পড়বে বা কিছু একটা পড়বে, আওয়াজ হবে, এরকম কোনো পসিবিলিটিসও ছিল না। সো এই সাউন্ডটা আসলে আসতেছে কোথা থেকে, এই নিয়ে বেশ সংশয়, এই নিয়ে বেশ ভয়ে ছিল। তো এজন্য সবাই ভয় পায় এবং হায়দার ভাইও উঠে যায় এবং তার মাও যখন উঠে তখন বেশ অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং তা পরবর্তীতে তারা ওই রুম থেকে বের হয়ে অন্যান্য রুমে যায়। সেই রাত আর কারোই তেমন একটা ঘুম আসে না। তো তারপর হচ্ছে সেই কবিরাজ গাজীপুর থেকে একটা তাবিজ আনতে বলে এবং সেই তাবিজটা খুবই স্পেশাল একটা তাবিজ। তো তার নানা ঢাকার মানে গাজীপুর থেকে যখন সেই তাবিজটা আনার এক সপ্তাহ পর যখন ওই তাবিজটা আসলে ব্যবহার করা হয়, তা ব্যবহার করার এক সপ্তাহ পর তার মা সেই আগের ভয়েস ফিরে পায়, সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, তার মা আবারও সুস্থ হয়ে যায় এবং মা আগের আচরণগুলো আবার ফিরে আসে এবং সেই সাথে কণ্ঠস্বরটাও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। পরবর্তীতে কবিরাজ বলে যে এই তাবিজ পরা অবস্থায় তার মা যাতে কোনো মরা বাড়িতে না যায়, কোনো মরা বাড়ি অর্থাৎ কোনো এমন বাড়ি যেখানে কেউ মারা গেছে, সেখানে লাশ রয়েছে, অথবা কোনো ধরনের এমন বাড়িতে না যায় যে বাড়িতে মাত্রই শিশু জন্মগ্রহণ করেছে বা সন্তান জন্মগ্রহণ করেছে, এরকম একটা অবস্থা। এই দুই জায়গায় যাতে তার মা এই তাবিজ পরা অবস্থায় কোনো দিনও না যায়, যদি যায় তাহলে এই তাবিজের মানে ক্ষমতা শেষ হয়ে যাবে। তো এই জিনিসটা হায়দার ভাইয়ের নানা, হায়দার ভাইয়ের মানে সবাইকেই খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় যাতে এই জিনিসটা খেয়াল রাখে। তো এই ঘটনার 3-4 মাস পর হায়দার ভাইয়ের চাচাতো ভাইয়ের ছেলে হয়। সেখানে যখন তার মা মানে সেই বাচ্চাটাকে দেখতে যায়, ওইখান থেকে আসার পর থেকেই তার মার আবারও সে আগের অবস্থা, আগের পুরুষ কণ্ঠ ফিরে আসে, আবারও সে অদ্ভুত আচরণ করা শুরু করে তার মা এবং সবকিছু আবার আগের মতো হয়ে যায়, অর্থাৎ আবারও সেই ভয়ানক রূপ ফিরে আসে। তার মা খাওয়া বন্ধ করে দেয়, কিছু হলেই খিটখিটে মেজাজ হয়ে ওঠে এবং সেই সাথে কণ্ঠস্বর পুরুষের মতো। এবং এটা খুবই মানে এটা স্বাভাবিক, এটা আপনারা যখন মানে ইমাজিন করতে পারবেন তখন এটা আপনাদের কাছেও বুঝবেন যে এটা কত না ভয়ানক একটা বিষয়, একটা মহিলার কাছ থেকে একটা পুরুষ কণ্ঠ, এবং পুরুষ কণ্ঠটাও খুব কর্কশ টাইপের, খুব ভয়ানক টাইপের। পরবর্তীতে যখন হায়দার ভাইয়ের মাকে আবারও সেই কবিরাজের কাছে নেওয়া হয়, কবিরাজ এবার বেশ রেগে যায় এবং আবারও বলে যে আপনাকে তো আমি বারণ করেছিলাম যেতে, আপনি তারপরও কেন গেছেন? এই তাবিজ পরে এই দুই জায়গায় যাতে কখনো না যায়। তো কবিরাজ এরপর আসলে আবারও সবকিছু মানে আরো একটা নতুন তাবিজ দেয় এবং আবার ঝাড়ফুঁক করে। পরবর্তীতে ধীরে ধীরে তার মা আবারও সুস্থ হয়ে যায়। এরপর হায়দার ভাই জানতে পারে আসলে মূল ঘটনাটা কি, কেন তার মার সাথে এরকম হচ্ছে এবং আসলে এটার পিছনের রহস্যটা কি। তো এরকম পরে হায়দার ভাই তার নানা, তারপর তার অন্যান্য ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে জানতে পারে এবং এটা তার মাই বলে যে তার ফুপা মারা যাওয়ার সময় ওয়াশরুমে গিয়েছিল। ওয়াশরুম থেকে আসার পর তার ফুপার খুবই খারাপ লাগে শরীরটা। তখন হায়দার ভাইয়ের মাকে ফুপা ডাকে তার রুমে এবং ডাকার সাথে সাথে ফুপা অজ্ঞান হয়ে অচেতন অবস্থায় শুয়ে পড়ে। অচেতন অবস্থায় একটু একটু নড়াচড়া করতেছিল, মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তার ফুপার। এবং একটা সময় পানি খেতে চাচ্ছিল, তা হায়দার ভাইয়ের মা পানি দেয়। পানি দেওয়ার পরও তিনি খুবই কাতরাচ্ছিলেন এবং খুবই যন্ত্রণা ফিল করছিলেন। এমন এক সময় হায়দার ভাইয়ের মা দেখেন যে তার ফুপা খুবই বড় বড় কাশি দেয় এবং কাশির থেকে তার মুখের ভিতর থেকে মনে যেন খুব রক্তপিণ্ড কিছু একটা বের হয়ে পড়ে এবং খুবই মানে রক্তে ভেসে যায় চারদিক। এবং এই জিনিসটা যে হায়দার ভাইয়ের মা দেখতে পায় এমন না, হায়দার ভাইয়ের সামনে তার নানা ছিল, হায়দার ভাইয়ের আম্মুর সামনে তার নানা ছিল এবং পরবর্তীতে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স বিষয়টা দেখে। এরপর থেকেই হায়দার ভাইয়ের মা চেঞ্জ হয়ে যায়। এরপর থেকে হায়দার ভাইয়ের মা এরকম অস্বাভাবিক আচরণ করতে থাকে।
তো যখন আন্টি এই মানে হায়দার ভাইয়ের মা যখন এই ব্যাপারটা পাশের বাড়ির মানুষদেরকে বলতে যায় যে এই ফুপা যখন মারা গেছে, এই খবরটা যখন পাশের বাড়িতে সেই রাতে জানাতে যাওয়ার সময় হায়দার ভাইদের নানার বাড়িতে একটা খেজুর গাছ ছিল। খেজুর গাছের নিচে হায়দার ভাইয়ের মা দেখতে পায় একটা কালো কুচকুচে কালো একটা অবয়ব, যার নখগুলো বেশ বড়, যার চুলগুলো অনেক লম্বা লম্বা, এবং অন্ধকারে খুব একটা ভালোভাবে বোঝাও যাচ্ছে না সেই অবয়বটার চেহারা, কিন্তু বেশ ভয়ানক একটা চেহারা ছিল, যেটা দেখে হায়দার ভাইয়ের মা সেখানেই সেন্সলেস হয়ে যায়। হায়দার ভাইয়ের মার যখন সেন্স ফিরে তখন সবাইকে সবকিছু খুলে বলে, এবং তারপর থেকেই তার মার এই অস্বাভাবিক কার্যক্রমগুলো শুরু হয়ে যায় এবং ধীরে ধীরে ভয়েসটাও চেঞ্জ হতে থাকে। তো যাই হোক, পরবর্তীতে তার মা এখন আলহামদুলিল্লাহ সুস্থই আছে, সবকিছু স্বাভাবিক আছে, ঠিক আছে। তবে কবিরাজ বলেছিল যে তার মার সাথে একটা খুব খারাপ একটা অভিশপ্ত জিনের আসর রয়েছে, যেটা তার মাকে খুবই অপছন্দ করে, এবং এটা এত সহজে যাবে না, এটা খুবই ক্ষতি করবে আন্টির। তবে মানে তার মা যদি এরকম এই প্রসিডিওর গুলো ফলো করে তাহলে আসলে কোনো ধরনের সমস্যা হবে না। তো এখনো যখন তার মা বাই এনি চান্স কোনো মরা বাড়িতে যায় বা কোনো ধরনের যেখানে শিশু জন্মগ্রহণ করেছে এমন কোনো বাড়িতে যায়, তখনই সেখান থেকে আসার পরে আবারও সবকিছু আগের মতো হয়ে যায়, আবারও তার মায়ের ভয়েস চেঞ্জ হয়ে যায়। এরকম বেশ কয়েকবার হওয়ার পর থেকে এখন অবশ্য স্বাভাবিক রয়েছে সবকিছু। এখন তার মা যথেষ্ট মানে সিকিউর এগুলার ব্যাপারে, এই জিনিসগুলো অনেক খেয়াল রাখে। এরপর থেকে আসলে এই যে এই কোনো জায়গায় ওই তাবিজটা পরিধান করে আর কোনো জায়গায় যায় না। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। আমি জানি না কতটুকু গুছিয়ে ঘটনাটাই বলতে পেরেছি, ঘটনাটাই বেশ বড়, আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ এই ধরনের ঘটনা আমি এর আগে শুনেছি বলে মনে হয় না আর কি। মানে কোন একটা মানুষের, কোন একটা মহিলার ভয়েস চেঞ্জ হয়ে একটা পুরুষ কণ্ঠ হয়ে যায়, এবং এটা একটা জিনের কারণে ঘটতে পারে, হুইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং ফর মি। আশা করছি লিসেনারদের ওই ঘটনাটি ভালো লেগেছে। হায়দার ভাই মেবি শুনছে আমাকে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ হায়দার ভাই ফর দ্য স্টোরি, অ্যান্ড আশা করছি যে আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে ঘটনাটি। আপনাদের সাথে আমার কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ঘটনায় ইনশাল্লাহ।